প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এইসব বাদ দিয়ে তোমরা খাবার খাবে কিনা সেটা বলো। আমার পরীক্ষা কালকে। এখন খাচ্ছি আমরা। এই বলে আমরা সবাই খেতে থাকলাম। সবাই খেয়ে যার যার রুমে চলে গেলাম। গিয়ে আমি ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেলে ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে মারিয়ার রুমে গিয়ে মারিয়াকে জাগিয়ে দিলাম। নামাজ পড়ে যেন পড়তে বসে। আমি একটু রাস্তায় বের হলাম। অনেক দিন ধরে রাস্তায় বের হই নাই, তাই সকাল সকাল রাস্তায় বের হলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সকালটা ভালো লাগছে। সামনে দেখলাম একটা লোক চা বিক্রি করছে। আমি লোকটার কাছে গিয়ে চা চাইলাম। মামা, আমি তো চা বিক্রি করি না, কফি বিক্রি করি। ও, তা কফির দাম কত? মামা, প্রতি কাপ 15 টাকা। ওকে, আমাকে 1 কাপ দাও। বলে 1 কাপ নিয়ে 20 টাকা দিলাম। লোকটা আমাকে 5 টাকা দিলে আমি প্রথম চুমুতে একটা স্বাদ পেলাম। বাহ, খুব ভালো তো, অল্প টাকায় কফি। আমি হাঁটতে হাঁটতে কফি খেলাম আর বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নাস্তা বানিয়ে রেডি করে রাখছে। মারিয়া চলে আসলে দুইজন নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। মারিয়াকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা পার্কে যাই। ফোনটা বের করে প্রথম জান্নাতুলকে কল দেই। জান্নাতুল রিসিভ করে বলে, আপনি যাকে কল দিচ্ছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে কল করেন। সরি, আসলে কালকে ফোনটা সাইলেন্ট ছিল তো, যার কারণে কারো ফোন রিসিভ করতে পারি নাই। জান্নাতুল, আসলে তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। কেমন হচ্ছে? আগের মতো আর আমাকে সময় দিস না তুই। আসলে আমি কিছুদিন ধরে ব্যস্ত আছি, যার কারণে তোর সাথে সময় দিতে পারছি না। বুঝছি। আচ্ছা, কাল তুই বিকালবেলা কই ছিলি রে? কেন? এমনি বল না, কই ছিলি? কালকে আমি বিকেলে বোটানি ঘাটে গিয়েছিলাম আকাশের সাথে দেখা করতে। ও আচ্ছা, তোর সাথে কি আর অন্য কেউ ছিল? আচ্ছা বলতো আগে, তুই কি আমাকে দেখছিস নাকি? না, আমি যদি দেখতাম তাহলে তো তোর কাছে আসতাম, তাই না? তাও তো ঠিক। আরে বলিস না, কালকে আদিবার সাথে দেখ গার্ডেনে দেখা, সে এসে আমার সাথে ঝগড়া লেগে গেছে। কেন, সে তোর সাথে ঝগড়া লাগছে? আরে সে নাকি আকাশকে পছন্দ করে, আর আকাশ আমাকে কল দিচ্ছে, আমি রিসিভ করছি। সেও তার ফোন দিয়ে আমাকে কথাগুলো রিপিট করছে, তাই আমি ফোনটা রেখে দিলাম। ও আচ্ছা, এই কাহিনী। তারপরে কি হলো? তারপর কষিয়ে একটা থাপ্পড় মারি আর চলে আসি। আকাশকে ফোন করে বলে দিছি যে আজকে দেখা করতে হবে না, আর তোকে কাল রাতে এটাই বলার জন্য আমি কল দিচ্ছিলাম। আচ্ছা, কলটা রাখি, একটু পরে কল দেব। একটা কল এসেছে বলে কেটে দিলাম। দেখলাম মেঘকন্যা কল দিছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। স্যার কি করেন আপনি? ম্যাডামের কথা ভাবছি। ম্যাডাম কখন কল দিবে? স্যার মনে মনে ভাবছে, তাই তো কল দিলাম। ম্যাডাম কি নাস্তা করছে নাকি ঘুমাচ্ছে? না, নাস্তা করে আপনাকে কল দিলাম। আচ্ছা বলেন, আজকে মিট করি আমরা। আমি আপনাকে না দেখে পাগল হয়ে গেছি। কি না দেখে পাগল হয়ে গেছেন? আর দেখলে তো না জানি কি করে বসেন, আল্লাহ ভালো জানে। আপনি সব সময় ফান করেন কেন? সত্যি আপনাকে দেখতে মন চাইছে। প্লিজ চলুন না, আপনার কণ্ঠটা শুনলে সত্যি আমি পাগল হয়ে পড়ি, সেটা আপনি বুঝেন না? পাগল হবার কি আছে এখানে? আর বললাম না আমি আপনার সামনে আসবো না, আপনাকে খুঁজে নিতে হবে, তাহলে আমাকে দেখতে পারবেন। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম, তার উপর একটু হাঁটলাম। 4টা কল দিচ্ছে, আমি ধরি নাই। সব সময় একটা কথা ভালো লাগে না। আমি গাড়ি নিয়ে বাসায় গেলাম। গিয়ে টিভিতে একটু কার্টুন দেখলাম, মোটু পাতলু। দেখে নিজে নিজে হাসতে থাকলাম, মনটাও ভালো হয়ে গেল। মোটু পাতলু শেষে রুদ্র দেখলাম। রুদ্র দেখতে দেখতে মারিয়ার স্কুলের সময় পার হয়ে গেছে, আমার খেয়াল নাই। আম্মু আমাকে বলে, মারিয়ার তো পরীক্ষা শেষ 7 মিনিট আগে, তুই এখানে কার্টুন দেখোস? আমি স্কুলের সামনে গাড়ি নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি পরীক্ষা শেষ, সবাই বের হয়ে গেছে। আমি গেটের সাথে দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার সামনে গেলাম। গিয়ে দেখি একটু দূরে থেকে মারিয়াকে একটা ছেলে দেখছে আর ফোন দিয়ে পিক তুলছে। এইটা দেখে আমার মাথাটা সাথে সাথে গরম হয়ে গেছে। আমি ওই ছেলেটার কাছে গিয়ে বললাম, এই যে ভাইয়া, আপনি ওই মেয়ের পিক তুলেন কেন? আর ওকে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন? সেইটা কি আপনাকে বলতে হবে নাকি? আমার রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে ছেলেটার হাত থেকে ফোনটা নিয়ে একটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। এইটা কি করলে তুমি? একদম ঠিক কাজটাই করছি, শালা ইপটিজিংকারী বাচ্চা, বলে ওর গালে একটা চর বসিয়ে দিলাম। সাথে সাথে সেও আমাকে মারতে থাকে। আমিও মারিয়াকে
আমাকে ডাকছে, কে শুনে কার কথা। অনেক লোক জমা হয়, সবাই মারামারি দেখছে, বাট কেউ কোনো কথা বলছে না। এক পর্যায়ে পুলিশ আসে, এসে আমাদের মারামারি বন্ধ করে, আর সব লোক ওই জায়গা থেকে সবাইকে সরিয়ে দেয়, আর আমাদের মারামারি বন্ধ করে দেয়। আমাকে আমার রাস্তা আর ওকেও রাস্তায় পাঠিয়ে দেয়। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম যদি পাই তাহলে আর রক্ষা নাই তোর। আচ্ছা ভাইয়া, তুমি শুধু শুধু মারামারি করতে গিয়ে ছিঁড়ে গেল তোমার সাতটা। শুধু শুধু মানে? তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস না। তোর দিকে কোনো বকাটে ছেলে চোখ দিবে আর আমি চুপচাপ থাকবো? আমি থাকতে তোর কোনো ক্ষতি করবে তা কখন হয়? আর টি শার্ট এইটা ছিঁড়ে গেছে, কি হয়েছে? আবার কিনবো। এখন চল বাসায়। বাসায় যাওয়ার পরে আম্মু যদি বলে তোমার টি শার্ট ছিঁড়া কেন, তাহলে কি বলবি? ভালো কথা মনে করাইছস। এখন শপিং মলে গিয়ে একটা টি শার্ট কিনবো, চল। বলে আমি গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে গেলাম। মারিয়াকে গাড়িতে রেখে আমি শপিং মলের ভিতরে গিয়ে একটা টি শার্ট কিনলাম 550 টাকা দিয়ে। ইজি থেকে আমি টি শার্ট নিয়ে দোকানে থেকে বের হব, তখনই দেখি আদিবা আমার সামনে। আরে আদি যে, কেমন আছো তুমি? জি ভালো। তা কি কিনলে? এই যে গায়ের যে টি শার্টটা আছে সেটা কিনছি। অনেক সুন্দর লাগছে। আচ্ছা, কই তোমার জান্নাতুল? তাকে তো দেখছি না। আমার মানে, আর জানাতুল কি সব সময় আমার সাথে থাকবে নাকি? না মানে, তুমি তো আবার জান্নাতুলকে ছাড়া চলতে পারো না। আচ্ছা, তুমি ভার্সিটিতে আসো না কেন? কি হয়েছে তোমার? একটু সমস্যা আছে, তাই ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ও আচ্ছা, চলো আজকে আড্ডা দেই। না, আমার একটা কাজ আছে বলে চলে আসলাম। আর ভাবছি আদিবা আমার সাথে এত ভালো ব্যবহার করছে, এইসব ভাবতে ভাবতে গাড়ির কাছে আসলাম। গাড়িতে উঠে বসলাম, তখন মারিয়া, ভাইয়া এত দেরি করে আসলে কেন? আরে গেঞ্জি দেখে কিনতে হবে না? তাই বলে এতক্ষণ আমার ক্ষুধা লাগছে না? সরি মারিয়া। আচ্ছা চল, এখনই বাসায় চলে যাচ্ছি। বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত দেরি হলো কেন তোদের আসতে? আম্মু, মারিয়ার পরীক্ষা শেষ হতে একটু দেরি হয়েছে, তাই তো লেট হয়েছে। মারিয়া নাকি তোর যেতে দেরি হয়েছে? আম্মু, তুমি কথা বলবা নাকি খাবার খেতে দিবা? আমার অনেক ক্ষুধা লাগছে। তাহলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি, কেমন? ওকে আম্মু। বলে উপরে চলে গেলাম। গিয়ে আমি ফ্রেশ হলাম। ফোনটা বেজে উঠলে দেখলাম জানাতুল কল দিছে। ফোনটা রিসিভ করলাম। আদি, আজকে একটু দেখা করতে পারবি? আচ্ছা, কখন দেখা করবি বল? 4টা বাজে শহীদ মিনার আসবি, কেমন? ওকে, আচ্ছা রাখি, এখন খাবার খাবো, বাই। বলে কেটে দিলাম আর নিচে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া বসে আছে খাবার নিয়ে। আমি গিয়ে চেয়ারে বসলাম। সাথে সাথে বিরিয়ানির ঘ্রাণ নাকে চলে আসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আগে বলবা না তুমি যে বিরিয়ানি রান্না করছো? আগে বলে কি করতি? ফ্রেশ না হয়ে আগে বিরিয়ানি খাইতাম, তারপরে ফ্রেশ হতাম। আম্মু, তোমার পোলা এত নাদান কেন? আম্মু, আগে বিরিয়ানি দাও, পরে তোমার মেয়ে সাতচুনির সাথে কথা বলছি। আচ্ছা দিচ্ছি। বলে আমাকে বেড়ে দিলে তারপরে মারিয়াকে আমি দেখলাম। মারিয়াকে একটা মাংস বড় টুকরা দিচ্ছে। আমি সাথে সাথে আম্মুকে বললাম, আম্মু তুমি তোমার মেয়েকে বেশি করে মাংস দিয়ে দিছো, আর আমাকে ছোট মাংস দিছো, আমি খাবো না। আম্মু, দেখছো তোমার এই ছেলের কাহিনী? তোমার পোলাকে কতগুলা মাংস দিছ, একবারও বললাম না যে এত মাংস কেন দিছ? আর আমাকে একটা বড় মাংসের টুকরা দিছ বলে কি করছে? ওকে, আদি তোকে দিচ্ছি, আর একটা মাংস টুকরা খা তুই। না আম্মু, তোমার পোলাকে যদি দাও তাহলে আমাকেও বিরিয়ানির মাংস দিতে হবে। না, যদি মারিয়াকে মাংস দাও তাহলে আমি বিরিয়ানি খাবো না। আম্মু আমাদের সামনে থেকে প্লেটটা নিয়ে বলে, ওকে তোরা কেউ বিরিয়ানি খেতে হবে না, তোরা ভাত খাবি এখন। বলে আম্মু বিরিয়ানির প্লেট নিয়ে যাচ্ছে। আম্মু নিও না, আমার মাংস লাগবে না। না, তোরা শুধু কাহিনী করিস সব সময়, আর বিরিয়ানি খেতে হবে না। প্লিজ আম্মু, আমার আর মাংস লাগবে না, আর মাংস বেশি খাওয়ান ভালো না। তুমি বরং মারিয়ারটা নিয়ে যাও, সে মনে হয় বিরিয়ানি খাবে না। কুত্তা বিলাই তোর নিজের প্লেটটা ঠিকই নিয়ে নিছস, আর আমাকে বললো যে আমি খাবো না। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। মারিয়া প্লেট হাতে নিয়ে কিছুটা বিরিয়ানি খেলে, আর আমি 2 প্লেট শেষ করে নিলাম। মারিয়া খাওয়া শেষ, আর আমি আমার রুমে চলে আসলাম। আরাম করে একটা ঘুম দিলাম। ঘুম ভেঙে গেল 3:40-এ। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হলাম শহীদ মিনারের উদ্দেশ্যে। 3:55-তে গিয়ে দেখি জানাতুল বসে আছে। আমি তার কাছে গেলাম। গিয়ে দেখি জানাতুল ফোনে কথা বলে। আমাকে দেখে জানাতুল ফোনটা কেটে দিল। আজকে একটু বেশি বিজি থাক, তাই না? তোকে বললাম না আমার ছোট বোনের পরীক্ষা আছে? কেন ডাকছিস আমাকে একটু বলতো? কালকে আমার জন্মদিন, আর প্রথম তোকে আমি বললাম
তুই তোর পুরো পরিবার নিয়ে আমাদের বাসায় আসবি, কেমন? পরিবার আসবে কিনা জানি না, বাট আমি আসবো। পরিবার সহ আসবি, ওকে? চেষ্টা করব যাতে আসে। ওকে, চলেন একটু হাঁটি। আমি বললাম চল। বলে একটু হাঁটলাম, সাথে বুদ্ধিজীবী কবরস্থানও ঘুরে আসলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে, তাই জানাতুলকে বললাম চল এবার বাসায় যাওয়া যাক। জানাতুল চল। আমি জানাতুলকে একটা রিকশায় করে দিলাম, আর আমিও একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আব্বু চলে এসেছে। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আব্বুর মনটা ভালো না, তাই আমি চুপচাপ করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে আমাকে ডাকলে যে আব্বু নাকি আমাকে ডাকে। আমি আব্বুর রুমে গেলাম, তখন আব্বু আমাকে যা বলে তা শুনে তো আমি অবাক। কারণ আব্বু তখন বলেছে, আজকে আমার এক বন্ধুর ছেলেকে মারিয়া স্কুলে পাঠাইছি। মারিয়াকে দেখে পছন্দ করে ফেলেছে। আমার বন্ধুর ছেলেকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তার ফোনটাও খারাপ করে দিয়েছে। কি তুমি এই কাজটা কিভাবে করলা? আমাকে বলার প্রয়োজন মনে করো না? ছেলেকে তোমরা সোজা স্কুলে পাঠিয়ে দিলা আর আমি জানি না? কেন, তোর আম্মু বলে নাই তোকে? আছে, আমার মনে ছিল না। কি মনে থাকে তোমার? মারিয়া এখন ছোট আর সে পড়তে চায়। এখন বিয়েটা বন্ধ করো তোমরা। না, আমি আর কোনো ঝামেলা চাই না। মারিয়ার জন্য তুই অনেক মারামারি করছস। জানি না কবে তুই আবার মারিয়ার জন্য মানুষ খুন করে ফেলিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে আসছে। ছেলেটা অনেক ভালো। ভালো না চাই, এখন মারিয়ার বিয়ে বন্ধ মানে বন্ধ। আর শোনো, তোমার বন্ধুর ছেলেকে আমি মারছি, আর সে আমার বোনের পিক লুকিয়ে লুকিয়ে তুলছে, তাই তার ফোনটা ভেঙে ফেলাইছি। কি? আগে যদি বলতা তাহলে এমন কিছু হতো না, বাট মাইর সে খেত। সে যদি দেখতে চাইতো তাহলে সে বাসায় এসে দেখিয়ে যাবে স্কুলের সামনে কি। বলে আমি রুমে চলে আসলাম। তখন মারিয়া আয়, কিছু বলবি? ভাইয়া, পরীক্ষা তো আমার প্রায় শেষ, চল না কোথায় ঘুরতে যাই। তোর পরীক্ষা শেষ আর আমার পরীক্ষা শুরু। এখন আমার পড়তে হবে, ঘোরাঘুরি সব বন্ধ। পরীক্ষা শেষ হলে কোচিংয়ে ভর্তি হবি তুই। কি? পারবো না, পরীক্ষা শেষ আবার কোচিং? পরীক্ষা শেষে ঘুরবো আর ঘুরবো। তোর কি ঘোরা ছাড়া কোনো কাজ নেই? কাকে বলো তুমি? তুমি নিজেও তো কত ঘুমাইছো, আর নিজের সামনে পরীক্ষা, তাই এখন সে ঘুরতে যেতে পারবে না, আমাকেও যেতে দিবে না। আমি তা মানবো না। আব্বুকে বলে আমি ঘুরতে যাব। ওকে যা, আব্বুকে বলবি যা। আজকে আব্বু কি বলছে শুনবি না তুই? কি বলছো, তোমার বিয়ে দেবে নাকি? জি, আপুর বিয়ে দিবে, বাট আমাকে না, তোমাকে। কি? জি, আপনি জানেন কাকে আমি দুপুরবেলা মারছি? একটা বকাটে ছেলেকে যে আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলছে, তাকে মারছো? জি আপু, আর সে হলো আব্বুর বন্ধুর ছেলে আর আপনার হবু জামাই। আপনার বিয়ে ঠিক করছে আব্বু। ভাইয়া, আমি এখন বিয়ে করব না, তুমি আব্বুকে বলে দাও না, আমি পড়বো। ওকে, এখন রুমে যা, আমি আব্বুকে বলবো। ওকে ভাইয়া। মারিয়া চলে গেলে আমি রুমে বসে ফোনে গেম খেলছি। হঠাৎ করে মেঘকন্যা কল দিলে আমি তাড়াতাড়ি করে মেঘকন্যার ফোনটা রিসিভ করলাম। কি করেন স্যার আপনি? আপনার কথা ভাবি ম্যাডাম। ও তাই নাকি? আমার কথা ভাবার কি আছে? জানি না, বাট ভাবতে ভালো লাগে তাই ভাবি। আচ্ছা, কি করছেন আপনি? ফোনে গেম খেলছি। ওকে, গেম খেলেন, বাই। এই শুনেন, বলতে বলতে কল কেটে দিলে আমি মন খারাপ করে চুপচাপ বসে থাকলাম। তখন আমি এসে বলি, গেলে যে খাবার খেয়ে আসতে। আমি নিচে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। তখন আব্বু বলে, কালকে সন্ধ্যার সময় আমাদের কোম্পানির ম্যানেজারের মেয়ের জন্মদিন, তাই আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিয়েছে। আর যদি কালকে সন্ধ্যার আগে বাসায় থাকবা, আমরা সবাই পার্টিতে যাব, ওকে? জি আব্বু। বলে খেতে থাকলাম, আর একটু খুশিও হলাম, কারণ আমি আর কষ্ট করে আব্বু আম্মুকে রাজি করাতে হলো না। আমি খেয়ে রুমে চলে আসলাম। কাল ভার্সিটিতে যেতে হবে, তাই বই খাতা কলম রেডি করে নিলাম আর ঘুমানোর জন্য চেষ্টা করলাম। ঘুম আসছে না, তাই আমি মিজানুর রহমান আজহারি সাহেবের একটা ওয়াজ লাগিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম আর একটু সকাল সকাল হাঁটলাম। ভালো লাগলে রাস্তা দিয়ে আসছি, দেখলাম একটা চায়ের দোকান। আমি এক কাপ চা খেয়ে আসলাম। চাটা অনেক ভালো লাগলো। চা খেয়ে বাসায় আসলাম। এসে গোসল করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হলাম। একটা বাস, ইশারা দিলাম, বাস থেমে গেল। আমি বাসে উঠে গেলাম, গিয়ে একটা সিটে বসলাম। কিছুক্ষণ পর বাস ভার্সিটির সামনে থেমে গেল আর আমি নেমে গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে প্রথমেই আদিবাকে দেখলাম। আমি না দেখার ভান করে চলে আসতে যাব, ঠিক তখনই আদিবা, এই যে আদি, শুন।
আমি আদিবার কাছে গেলাম, গিয়ে বললাম, কিছু বলবা? কেমন আছো তুমি আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আদিবার বন্ধু বলে, এই ছোট লোকটার সাথে এত সুন্দর করে কিসের কথা বলস তুই? তোর নতুন গাড়িটা যে নষ্ট করে দিছে এই ছোট লোকটা। ঠিক তখনই আদিবা বলে উঠল, চুপ কর, সব সময় বেশি কথা বলিস। আর সরি আদি, তোমার সাথে এতদিন বাজেভাবে কথা বলার জন্য। কিছু মনে করো না। মানুষ তার নিজের ভুল বুঝতে পারলে তার উপরে রাগ থাকে না, আর সরিও বলতে হবে না। তাহলে আমরা ফ্রেন্ড। সরি, আমি কারো ফ্রেন্ড হতে চাই না। তাহলে জান্নাতুলের সাথে কি সেইটা? দেখেন, এসব বাদ দেন, আর কিছু বলবেন? না। আমি সাথে সাথে ওইখান থেকে চলে আসলাম, সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পরে সবাই চলে আসলে আর স্যারও চলে আসলে, স্যার এসে আমাকে বলে, আরে আদি, এতদিন কই ছিলা তুমি? ভার্সিটিতে আসে নাই কেন? স্যার একটু সমস্যা ছিল, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, এখন থেকে প্রতিদিন আসবা কেমন? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। জি স্যার। স্যার আমার কাছ থেকে চলে গেলে আর স্যার তার লেকচার দিতে থাকলে, স্যার তার লেকচার শেষ করে একে একে সব ক্লাস শেষ করলাম। ভার্সিটি ছুটি হলে আমি চলে আসলাম। আদিবা আমাকে 2বার ডাক দিচ্ছে, বাট আমি শুনি নাই। আমার সামনে বাস আসলে আমি বাসে করে বাসার সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম মারিয়া বসে আছে। আমি খেয়ে রুমে চলে আসলাম আর একটা ঘুম দিলাম। 5টা বাজে। আমি ডাক দিয়ে আমার ঘুম ভেঙে দিলে বলে গোসল করে রেডি হতে পার্টিতে যেতে হবে। আসলে আমার মনে ছিল না। ফোনটা হাতে নিয়ে দেখি জান্নাতুল 15টা কল দিছে। হাই হাই, তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম, বাট ধরে না। তাই মেসেজ দিলাম যে আমি আসছি। বলে গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি সবাই রেডি, গাড়িতে উঠলাম। 30 মিনিট পরে জান্নাতুলের বাসার সামনে আসলাম। আব্বু আম্মু আর মারিয়া গাড়ি থেকে বের হলে ম্যানেজার সাহেব এসে আব্বু আম্মু মারিয়াকে নিয়ে গেলে আমি গাড়ি থেকে নেমে একটু সামনে গেলাম। দেখলাম জান্নাতুল দাঁড়িয়ে আছে, তার সাথে কিছু মেয়েও আছে। আমাকে আব্বু ডাক দিল, আদি এই দিকে আয়। ওইখানে কি করছিস? আমাকে নিয়ে গেলে তাদের মাঝে আর সবার সাথে পরিচয় করিয়ে দিলে আমাকে আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠলে দেখলাম জান্নাতুল কল দিছে। তাই আমি আম্মুর কাছে গেলাম আর বললাম, আম্মু আমি একটু আসছি। বলে একটু দৌড়ে গেলাম আর জান্নাতুলের কলটা রিসিভ করলাম। সাথে সাথে জান্নাতুল বলে, ওই হারামজাদা, কুত্তা হাতে বিড়াল, কই তুই? আরে এইভাবে বকছিস কেন? আমি তো এসেছি। তাহলে কই তুই? দেখ, তোর পিছে আমি দাঁড়িয়ে আছি। কই? বলে আমাকে দেখতে পেলে আর হা হয়ে চেয়ে আছে, কারণ আজকে আমার সব ভিন্ন পোশাক। সাথে সাথে আমার কাছে চলে আসলে আর বলে, এতক্ষণ সময় লাগে আসতে? আর কতগুলো কল দিস তোকে? চল এখন আমার কাজিনদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। বলে আমাকে নিয়ে গেল। থাক না, আমি মেয়েদের সাথে পরিচয় হতে চাই না। বেশি কথা বলিস তুই। বলে আমাকে নিয়ে গেল জান্নাতুলের তার কাজিনদের সাথে পরিচয় করাতে। দেখতে মাশাআল্লাহ এক একটা পরি। আমি দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে জান্নাতুল এই বলে যে আমি তার বেস্ট ফ্রেন্ড। জান্নাতুলের কাজিনদের নামগুলো শুনে আমি আবার তাদের উপর ক্রাশ খাইছি, কারণ সব কাজিনদের নামের আগে অ্যাঞ্জেল বসানো। তাদের মুখখানা দেখে তাই মনে হয়। তারপরে জান্নাতুল তার বাবার সাথে পরিচয় করাতে নিয়ে গেলে আমাকে সেখানে আব্বু আম্মু মারিয়াও ছিল। সবাই বসে গল্প করছে। তখন জান্নাতুল বলে, আব্বু, এই হচ্ছে আতি। বলেছিলাম না আমার এক ফ্রেন্ড আসবে? ওই হচ্ছে সেই ফ্রেন্ড আতি। আব্বু আম্মু মারিয়া আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে হা করে। তখন জান্নাতুল বলে, কি হলো ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমরা তোমরা কি তাকে অপমান করবে নাকি? সে হতে পারে গরিব, তাই বলে তার সম্মান নাই? তার সাথে কথা বলতে পারছো না? আরে মা, কি বলছিস তুই? কাকে পরিচয় করাচ্ছিস? তার সেই তো আমরা আগেই পরিচয় হয়ে গেছি। মানে? ভাইয়া, ভাইয়া মানে? আরে আদি, তোর আগে পরিচিত, আমাকে আগে বলবি না? আর মামুনি, আদি হচ্ছে আমার একমাত্র ছেলে। কি? তোর বেস্ট ফ্রেন্ড, তুই তার পরিচয় জানিস না? বাহ। আদি তো তার পরিচয় দিচ্ছে সে একটা গরিব ঘরের ছেলে। আর এই ছাড়া আমি কিচ্ছু জানি না আব্বু। আমার ভাইয়া এমনি সবসময় নর্মাল পোশাক পরে থাকে আর ভার্সিটিতে যায়। বাট এত টাকা থাকার পরেও আদি মনে কোনো অহংকার নাই? দেখতে হবে না ছেলেটা কার? চল সবাই, কেক কাটতে হবে, সময় হয়েছে। আমরা সবাই গেলাম। জান্নাতুলের আব্বু আম্মু জান্নাতুলের 2 পাশে, তারপরে এক পাশে তার কাজিনরা, আরেক পাশে আমি, আব্বু আম্মু। জান্নাতুলও তার আম্মুকে প্রথম খাওয়াই দিলে, তারপরে আব্বুকে খাওয়াই দিলে, তারপরে আমার আব্বু আম্মুকে খাওয়াই দিলে। আমার আব্বু একটা বক্স উপহার দিলে, কি আছে তা আমরা কেউ জানি না।
জান্নাতুল উপহার পেয়ে অনেক খুশি হলে তারপরে সবাই কেক খেলে আর কেউ কেউ কেক গালেও মেখে দিলে সবাই আনন্দ করতে থাকলে তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলে দেখলাম মেঘকন্যা কল দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে একটু সাইডে হলাম আর রিসিভ করলাম। কি করে? একটা পার্টিতে আইছি। ও ও তো কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের জন্মদিন, সেইখানে আসলাম। ও, নাম কি আপনার ফ্রেন্ডের? জান্নাতুল। ও আচ্ছা, রাখি। রাখি বলে কেটে দিলে আমি সাথে সাথে কল দিছি, বাট বন্ধ বলছে। পিছন দিকে ফিরে দেখি জান্নাতুল দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হুম, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার এক ফ্রেন্ডের সাথে। তুই এখানে কেন? না মানে আকাশ আইছে, ওই দিকে দাঁড়িয়ে আছে, আমাকে উইশ করবে। ভালো তো, যা। আচ্ছা তুই চল, দেখবি আকাশকে। আরে আমি দেখতে পারবো পরে, বাট তুই এখন যা, গিয়ে দেখ কি গিফট আনছে আকাশ। বলে আমি চলে আসলাম ভিতরে। সবাই হাত মুখ পানি দিয়ে ধুচ্ছে, আমিও ধোয়ার জন্য গেলাম। দেখলাম জান্নাতুলের কাজিনরাও গেছে। ওরা সবাই ফ্রেশ হবার জন্য মুখে পানি দিলে আর সাথে সাথে সর্বনাশ, মানে মেকআপ শেষ আর এক একটা পেত্নির মতো লাগছে। আমি দেখে তো ফিট হয়ে গেলাম। কাদেরকে আমি এতক্ষণ পরি মনে করছিলাম, ময়দা জিনিসটা যে এমন কে জানতো। তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলাম। দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার কাছে গেলাম, তখন মারিয়া বলে, কি ভাইয়া, ভাবিকে তো খুঁজে পেলাম। কই খুঁজে পাইছস তুই? কেন, জান্নাতুলকে ভাবি হিসাবে আমার অনেক ভালো লাগছে। মার খাবি নাকি তুই? বেশি পাকনামি করিস। সে আমার ভার্সিটি ফ্রেন্ড, আর কিছু না, বুঝছস? বুঝছি, আমাদের তো বলদ মনে হয় তোমার, না? ফ্রেন্ড আর কাকে বলে সেইটা বুঝি আমরা। তুই বেশি পেকে গেছিস, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি করে। তখনই আম্মু ডাক দিলে যে খাবার খেতে। আমি আর মারিয়া গেলাম। সামনে প্লেট দিলে তখন মারিয়া বলে, ভাই এইটা হলো একটা পার্টি, এখানে সুন্দর করে ভদ্রভাবে খেতে হয়। তুই যেভাবে খাবার খাস এইভাবে খেলে আমাদের মান ইজ্জত আর থাকবে না। ওই তুই কি আমাকে অপমান করছিস নাকি? আরে ভাই, তোমার অপমান করার সাহস কি আমার আছে? তুই আমার সাথে ফাইজলামি করিস না। বলে সামনে তাকালাম, দেখলাম জান্নাতুলের কাজিনরার সামনে। ও মা, আবার সেই মেকআপ মেরে সামনে আইসে পরি সেজে। আর ধোকা খাচ্ছি না আমি। সামনে খাবার দিলে খাবার খেয়ে হাত ধুয়ে একটু রাস্তার দিকে গেলাম। গিয়ে দেখি জান্নাতুল একটা ছেলের সাথে কথা বলছে। আমি জান্নাতুলের কাছে গেলাম, আর ছেলেটা আমার কাছেও কেমন কেমন যেন লাগছে। আমি জান্নাতুলের কাছে গেলাম আর ছেলেটার সামনে গেলাম। সে আমাকে দেখে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলে আর জান্নাতুল তাকে বলছে চুপ। কেন? জান্নাতুল পিছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আরে আতে যে পরিচয় করিয়ে দে, এই হচ্ছে আকাশ, আর আকাশ এই হচ্ছে আতি আমার। বলতে যাবে আমি থামিয়ে দিলাম। আর জান্নাতুল পিছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আরে আদি যে, পরিচয় করিয়ে দি, এ হচ্ছে আকাশ, আর আকাশ এ হচ্ছে আদি। জান্নাতুল যেই আমাকে পরিচয় করিয়ে দিবে সেই সময় আমি থামিয়ে দিলাম জান্নাতুলকে। তাতে জান্নাতুল একটু অবাক হলে আর আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আকাশ জান্নাতুলের সামনে থেকে আমার সামনে আসলে আর আমাকে জড়িয়ে ধরলে সাথে সাথে আমিও তাকে জড়িয়ে ধরলাম। তখন জান্নাতুল বলে, কি হচ্ছে এইসব? কিছুই বুঝতে পারছি না আমি, আমাকে একটু বলবা? আদি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আজ অনেক বছর পরে দেখা আমার আর আদি। তাহলে এত বছর দেখা করলে না কেন? দেখা করি নাই, তার একটা কারণ ছিল। কি কারণ? আমার বাবা সেই কারণ। আঙ্কেল আবার কি করছে? আব্বু গরিবদের দেখতে পারতো না, আর আকাশ ছিল মধ্যবিত্ত, আর আব্বু চাইতো আমি যেন সব সময় বড় লোকদের ছেলেদের সাথে চলাফেরা কথাবার্তা করি। আমি ছিল একটা বন্ধু। আকাশ ছাড়া আমার আর কারোর সাথে চলাফেরা করতে ভালো লাগতো না, আর সেম আকাশেরও। কিন্তু একদিন আব্বু আকাশকে আর তার বাবাকে অপমান করে আর এলাকা থেকে চলে যেতে বলে। সেই দিন থেকে আমি আকাশকে হারালাম। আদি, তুই তো এখন সত্যিটা জানিস না, আর আঙ্কেলকে তুই দোষী মনে করছিস না। এখানে আরো একটা সত্যি লুকিয়ে আছে আদি, যেটা তোর আব্বু আর আমার আব্বু জানে, বাট পরে আমি জানতে পারলাম। মানে কি লুকিয়ে আছে আর কি জানতে পারছস তুই? ওই দিন তোর আব্বু আমাদেরকে অপমান করার পরে আমাদের যখন এলাকা থেকে চলে যেতে বাধ্য করলো, তখন ওই দিন রাতে বেলা একটা লোক আমার আব্বুর সাথে দেখা করে আর 20 লক্ষ টাকা আর একটা ঠিকানা দেয়। আমরা ওই ঠিকানা চলে যাই। সেখানে আমি স্কুলে ভর্তি হই, আর আব্বু একটা ছোটখাটো ব্যবসা করে আমাদের পরিবারটা সুখে আছে। আর আমি পরে জানতে পারি এই সব নাকি তোর বাবা করেছে। আব্বু কেমন করলে? আমি জানি না, বাট আব্বু বলেছে তাদের সামনে যেন আমি কখনো না যাই,
বাট তাকে আমি দূর থেকে মনে রাখি। আর আঙ্কেলকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি জানতাম তোরা এখানে আসবি। জানলে কি আসতি না এখানে? না, আর জান্নাতুল যে তোর ফ্রেন্ড তাও আমি জানতাম না। জানলে আমি কখনো সম্পর্ক করতাম না। আকাশের পরিবারের সাথে তোমাদের সমস্যা, তাই বলে আমার সাথে? আরে জান্নাতুল, তুই মন খারাপ করিস কেন? সে বললে হবে না? আগেটা আগে, এখন তো হয়ে গেছে। আমার দিকে তাকা তুই। না আদি, আকাশকে বল চলে যেতে। আরে তুই এমন করছিস কেন? আচ্ছা আকাশ, তুই সরি বল আগে, জান্নাতুলের কাছে যা। সরি বাবু, আর কখনো বলবো না। বাবু বলতে হবে না, তুই চলে যা। সত্যি, কিন্তু চলে যাব। চলে গেলে আর আসবো না তোমাদের সামনে। ওই, তুই কালো পেতনির সাথে রাগ করে আমাদের সামনে আসবি না। লাগবে না তোর কালো পেতনির সাথে রিলেশন করা। তোর জন্য আমি নতুন সুন্দরী মেয়ে দেখবো, তুই চিন্তা করিস না। চল আমার সাথে। এই আদির বাচ্চা আদি, বচ্চাদের কাদি, তুই তো সত্যি সত্যি আমাদের রিলেশন ভেঙে দিচ্ছিস। তো কি করব? তোদের ভাব আর বাংলাদেশের অভাব কখনো শেষ হবে না। সরি, কথার কথা চলে এসেছে। আপুরা কেউ মাইন্ড করবেন না। কুত্তা, তাই বলে কি একটু ঢংও করতে পারবো না? মেয়েরা ঢং করবে না তো কে করবে? ঢং করতে হলে তোর হবু জামাই সাথে করবি। আমাকে সামনে রেখে ঢং করবি তো লাথি মেরে রাস্তার মাঝখানে ফেলাবো ডাইনি। থামবি তোরা? তোদের ঝগড়া দেখে আমার হাসি পাচ্ছে। কি করে তোরা ফ্রেন্ড হলি? আরে আদি তো ছিল একটা খ্যাত ছেলে, ভার্সিটিতে তাকে নিয়ে মজাই করত। আমার সাথে ফ্রেন্ডশিপ করার পরে আমি তাকে চালাক বানিয়ে দিচ্ছি। ও মা, তাই নাকি ম্যাডাম? কোচিং করাতেন নাকি? চালাক হবার? ওকে, থাকবো এখন, যা তুই এখান থেকে, আমার কথা আছে। যাবো। একটা কথা জিজ্ঞেস করার আছে আকাশকে। বল, কি বলবি? তুই কি আদিবাকে চিনিস? আদিবা কি? কেন, তুই আদিবা করে চিনিস না? আরে আমি তো তোর মুখ দেখে নামটা প্রথম শুনলাম। কে আদিবা? জানাতুল, তুই সামনে আয় আমার। বল। তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমি সত্যিটা জানতে চাই। ওই দিন কি হয়েছিল আর মিথ্যা কেন বললি আমার সাথে? সরি আদি, আসলে ওই দিন আদিবা আমাকে পার্কে দেখে, আমার কাছে আসে আর আমাকে বলে যে আমি যেন তোর আশেপাশে না থাকি, সে নাকি তোকে ভালোবাসে। এই নিয়ে অনেক তর্ক হয় আমাদের মাঝে। আর এক সময় ওই সময় আমাকে আকাশ কল দিলে, আর সেই সময় আদিবাও ফোনে কল আসে, আর দুজন ফোনটা কেটে দেই, আর আমরা ঝগড়া লেগে যাই। আমি জানি আদিবা তোর সাথে রিলেশন করতে চায়, তার প্রতিশোধ নিবার জন্য তুই তার শখের গাড়ি ভেঙে দিছস, তাই সে তোর সাথে রিলেশন করতে চায়। আর আমি চাইবো না আমার ফ্রেন্ড কোনো বিপদে পড়ুক। আর আমি তোকে সেদিন পার্কে দেখছি। আদি, তুই কেন সেই দিন পার্কে গেছস সেটা এখন তুই বল। আমি একটা মেয়েকে না দেখে ভালোবেসে ফেলাইছি। সে নাকি আমাকে চিনে, বাট আমি তাকে চিনি না। সে বলছে আমার সাথে নাকি দেখা করবে, তাই আমি পার্কে গেছিলাম, বাট তাদের দুজনকে দেখে আমি লুকিয়ে গেছি। উত্তর, তুই তলে তলে এত দূর চলে গেছস আর আমাকে একবারও বললি না? কুত্তা, যা, তোর সাথে কোনো কথা নাই। আরে পেত্তিকে ধন্যবাদ দিতে হবে না, এখন তোর ফোনটা দে, তাড়াতাড়ি নাম্বার দিয়ে আমি চলে যেতে হবে। বলে আকাশের কাছ থেকে ফোনটা নিলাম আর নাম্বারটা 01768 দিয়ে একটা কল দিয়ে নাম্বারটা সেভ করলাম। আর আম্মু কল আসলে আমি রিসিভ করলাম। ওই, তাড়াতাড়ি করে ভেতরে আয়, তোর আব্বু তোকে খুঁজছে। আসছি বলে কেটে দিলাম আর জড়িয়ে ধরে 1 মিনিট পর ছেড়ে দিলাম। আর বললাম যে ভালো থাকি আর আমার ফ্রেন্ডকে কষ্ট দিস না। জানাতুল অনেক ভালো একটা মেয়ে, আর জানাতুল তুইও আমার বন্ধুকে কষ্ট দিস না, কেমন? বলে চলে আসলাম ভিতরে। কই ছিলি এতক্ষণ? একটু রাস্তায় গিয়েছিলাম, ভালো লাগছিল না বলে। ওকে, চলে যেতে হবে। বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। দেখলাম জানাতুলের কাজিনরা আমার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে আসলে বাসায় আমি সোজা রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। অনেক ঘুম পাইছে। স্বপ্নের মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম, জানি না কে সে, বাট তার মাথার চুলগুলো বাতাসে উঠছে। তার পিছনটা দেখে আমি একটা অনুভূতি হচ্ছে, জানি না কেন। আমি দৌড়ে তার কাছে গেলাম আর তাকে থামাতে বললাম। সে থেমে গেল। আমি যেই তার সামনে গেলাম, আমি যেই মেয়েটার সামনে যাবো তখনই ঘুমটা ভেঙে দিল আম্মু এসে। 9টা বাজে, ভার্সিটিতে যাবি না তুই? যাবো। আর একটু পরে আসতে পারলে না তুমি? পারতাম, আরে একটু আগে আসলে পরে। আচ্ছা যাও তুমি, আমি আসছি। বলে বাথরুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু নাস্তা দিলে আমি নাস্তা করে বাসা থেকে বের হলাম। জানাতুলকে ফোন দিয়ে বললাম ভার্সিটিতে আসার জন্য। একটা বাস ধরে ভার্সিটিতে চলে আসলাম। দেখলাম আদিবার সামনে দাঁড়িয়ে আছে। আদি শুন। আদিবার কাছে গেলাম, তখনই জান্নাতুল
আদি এখানে আয় তুই। না আদি যাবে না, দরকার হলে তুমি আসো এখানে। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আদির সাথে কথা বলছি। তুমি কেন কথা বলছো? আদি তুমি বলো, পরে কথা বলবে। সরি আদিবা, আমার জান্নাতুলের সাথে কথা বলতে হবে এখন, বলে আমি চলে আসলাম জান্নাতুলের কাছে। বাট আদিবার মনটা খারাপ হয়ে গেছে। ওই তোকে না বললাম আদিবার সাথে কথা না বলতে? আমি তো যেতে চাই নাই, বাট সে আমাকে ডাকছে। আচ্ছা, আমার বন্ধু রাতে কখন গেছে? 11টা বাজে, সে চলে গেছে। আচ্ছা চলো ওইখানে গিয়ে বসি, বলে জান্নাতুলকে নিয়ে চলে আসলাম একটা বসার জায়গায়। ওইখান থেকে আদিবাকে দেখলাম, সে রাগে জ্বলছে, রুটির মতো ফুলছে। দেখ না মেয়েটা তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। তুই কিন্তু ভুলে আদিবার সাথে কথা বলবি না, আবার কোনো না কোনো ভাবে তোকে অপমান করবে। আচ্ছা বাবা, আমি তার সাথে কথা বলবো না, ওকে? এখন চলো, সময় হয়েছে, ক্লাসে যেতে হবে, বলে জান্নাতুলকে নিয়ে ক্লাসের ভিতরে আসলাম। এসে আমি আমার সিটে আর জান্নাতুল তার নিজের সিটে, আর আদিবাও আসলে বাট আমার দিকে রাগীভাবে তাকাতে আছে। আমি চুপচাপ অন্যদিকে তাকিয়েছি। এর মধ্যে স্যার চলে আসলে, এসে স্যার লেকচার দিতে থাকলে একে একে সব ক্লাস শেষ করে নিলাম। বাট আদিবা আমার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে আমি যখনই তার দিকে তাকাই ঠিক তখনই দেখি আদিবা আমার দিকে তাকিয়ে আছে। একটা মজার বিষয় হলো, কোনো স্যার আমাকে দেখতে পারে না, কারণ আমি গরিব বলে। শুধু একটা স্যার আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে। শুধু আমি এই ভার্সিটিতে পড়ছি মাত্র মেধার কারণে। একে একে সব ক্লাস শেষ হয়ে গেলে ক্লাস থেকে বের হয়ে জান্নাতুলের সাথে করে বের হলাম ভার্সিটি থেকে। এইবার তো নিজেকে পরিবর্তন কর। এইভাবে থাকতে আমার ভালো লাগে। আচ্ছা এখন বাসায় যেতে হবে, বাইরে। বলে জান্নাতুলকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। একটা বাস থেমে আছে, আমি গিয়ে উঠে গেলাম। কিছুক্ষণ পরে বাসায় আসলাম, কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিলে আমি ভিতরে আসলাম। দেখলাম বাসাটা সুন্দর করে সাজানো ছিল। আমি আম্মুকে বললাম, কেউ কি আসবে না আম্মু? আসবে না, চলে এসেছিল আমাদের এক আত্মীয়, সে চলে গেছে। ও আচ্ছা, খাবার দাও টেবিলে, আমি ফ্রেশ হয়ে আসছি, বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখলাম আম্মু খাবার দিছে। দেখলাম মুরগির মাংস, গরুর মাংস, এইগুলো। আমি খাবার খেয়ে উপরে গেলাম, গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তখনই মেঘকন্যা কল দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কালকে রাতে কলটা কাটলে কেন তুমি? এই শুনো শুনো, কি বলেন? আপনি কি কোনো কারণে আমার সাথে রেগে আছেন? না, এমন মনে হলো কেন আপনার? না, কাল রাতে যখন শুনছেন আমি একটা পার্টিতে আছি তখন সব ঠিক ছিল, আর যখন শুনলেন যে একটা মেয়ে জন্মদিন আর নাম জান্নাতুল, তখনই মন খারাপ করে কলটা কেটে দিলেন। তো কি করব বলেন? আপনার আর জান্নাতুল মেয়েটার সাথে কথা বলবেন না। সে আমার ফ্রেন্ড, আর কিছু না। ফ্রেন্ড থেকে সব হয়। আমি বলছি আর কখনো জান্নাতুলের সাথে কথা বলবেন না, মানি না। দেখো, সে আমার ভালো একটা ফ্রেন্ড, আর সেও একটা ছেলেকে পছন্দ করে। ভালো ছেলেটা কি তুমি নাকি? কি? আরে না, আমার ফ্রেন্ডকে সে পছন্দ করে। আর কি? কিছু না তো। কি করেন, খাবার খাইছেন আপনি? খাইছি। আচ্ছা বাই, পরে কথা বলবো, কেমন? আমি বললাম বলে কল কেটে দিলে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে আমিও ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভেঙে গেলে হাত মুখ ধুয়ে নিচে গেলাম। দেখলাম আম্মু নিচে, সাথে মারিয়াও। আমি নিয়ে গিয়ে আম্মুকে পাশে বসালাম। আমি মারিয়ার হাতের দিকে তাকিয়ে তো অবাক, কারণ মারিয়ার হাতে একটা ডায়মন্ডের আংটি। আমি মারিয়াকে বললাম, এত সুন্দর আংটি তুই কোথায় পেলি? তুই তখন মারিয়া বলতে যাবে, তখনই আম্মু মারিয়াকে থামিয়ে দিলে, আর আম্মু বলে, আরে তোর আব্বু এটা বাহির দেশ থেকে মারিয়ার জন্য এনেছে, তার এক বন্ধুকে দিয়ে। আর ও খুব সুন্দর লাগছে মারিয়াকে, মানাইছে আংটিটা। ঠিক বলেছো। মারিয়া কথা বলছে না কেন? কি হয়েছে মারিয়ার? কিছু না। এই মারিয়া শোন, কি হয়েছে তোর? কে শুনে কার কথা? আমি মারিয়ার পিছু পিছু যেতে থাকলাম। যেই সিঁড়ি দিয়ে উপর যাব তখনই আব্বুর ডাক। আদি কালকে কি ফিরে আসছোস বাবা? জি আব্বু, ফ্রি আছি। কালকে একটু অফিসে যেতে পারবি? আমি কালকে বাসায় থাকবো না, তুই অফিসে যাবি। আব্বু আমি তো কিছু বুঝি না তোমার ব্যবসা। তোর কিছু করতে হবে না, তুই অফিসে থাকলেই হবে। আচ্ছা আব্বু, বাট আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। আচ্ছা বল, বাট তার আগে সোফায় গিয়ে বসি, তারপর বল। আচ্ছা চলো। আব্বু বলে সোফায় বসলাম আর বললাম, আচ্ছা আব্বু, আকাশের কথা তোমার মনে আছে? আকাশটা আবার কে? যাকে তুমি এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে। আব্বু মনে নাই? কি বলতে চাইছিস তুই? কিছু বলতে চাই না, বাট ওই দিন রাতে কি হয়েছিল একটু বলবা? কি হয়েছে ওই দিন রাতে? আমি কি করে বলবো? ওই দিন রাতে আকাশের আব্বুর সাথে একটা লোক দেখা করে, আর অনেক টাকা আকাশের আব্বুকে দেয়, আর তোমার নামে সেই টাকাটা দেওয়া হয়। যদি টাকা দিতে হয় তাহলে কেন
তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল? কিছু কিছু সময় সন্তানের মঙ্গলের জন্য অন্যায় কাজটা বাবারাই করে। বুঝলাম না আব্বু তোমার কথাটা। যখন দেখলাম তুই পড়ালেখা না করে শুধু আকাশ আর আকাশ করছিস, তোর পড়ালেখা কোনো আগ্রহ নেই, আর তুই আমার একমাত্র ছেলে, তোর গায়ে আমি হাত তুলতে পারছি না, তাই বাধ্য হয়ে অন্যায় কাজটা করেছি। বাসা সব দিয়ে পাঠিয়ে দিলাম অন্য শহরে ওদেরকে। তাই বলে ওদের সাথে এমনটা করা ঠিক হয় নাই তোমার। বাট ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব যদি কখনো দেখা হয়। তাহলে ঠিক আছে। আব্বু আর কিছু বলবা? না, আর কিছু বলবো না। তাহলে এখন আমি আসছি, বাইরে যাব, অনেকদিন হলো বের হই না। ওকে যা, বাট সন্ধ্যার আগে বাসায় চলে আসবি, কেমন? আসবো বলে বাসা থেকে বের হলাম আর আকাশকে কল দিলাম। কেমন আছিস আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস তুই? রাস্তা একা একা হাঁটছি, তুই কি করিস? একটা নদী পাড়ে বসে আছি আমি। আকাশ আব্বু সরি বলছে, আর তোরা চলে আয় এখানে। না আদি, এখানে আমরা ভালো আছি, কোনো ঝামেলা চাই না আমি। আরে পাগল, সমস্যা নাই, চলে আয়। আব্বু কিছু বলবে না, তোদের কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। ওকে, দেখি কি করা যায়, আব্বুকে বলে দেখি। ওকে তাহলে রাখি, কেমন? ওকে রাখ। আমি কলটা কেটে দিয়ে একটা ব্রিজের কাছে গেলাম। বিকেলবেলা প্রকৃতির সৌন্দর্য আর শীতল ব্রিজের চারপাশটা অনেক সুন্দর লাগছে। একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়ে গেলেও পকেটে ফোনটা বাজতে থাকলে পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মেঘকণা কল দিছে। সাথে সাথে রিসিভ করলাম। কি করেন? একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। ব্রিজের সামনে গিয়ে কি করেন? কোন ব্রিজের সামনে? প্রকৃতি ভালোবাসা দেখি আর বিরুলিয়া ব্রিজের সামনে। মানে প্রকৃতি কিভাবে ভালোবাসে? মানুষ যেভাবে ভালোবাসতে পারে ঠিক প্রকৃতিও ওইভাবে ভালোবাসতে জানে। যদি ভালোবাসাটা না থাকতো তাহলে বিকেলবেলা এত মানুষ এই ব্রিজের সামনে আসতো না। প্রকৃতি ভালোবাসা দেখি, আমরাও ভালোবাসি। তা আপনি ঠিক বলেছেন, প্রকৃতির ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা দেখতে হলে বিকেল থেকে কোনো একটা সুন্দর জায়গায় যেতে হয়। আচ্ছা, আপনার পরিচয়টা তো দেন এখন। বাই, পরে কথা বলবো। এই না শুনেন। কে শুনে কার কথা? কল সাথে সাথে কেটে দিল। কিন্তু কিছুক্ষণ ব্রিজের থেকে চলে আসলাম। সন্ধ্যার সময় বাসায় এসে আমি গিয়ে সোফায় বসলাম। আম্মু এসে এক কাপ চা দিলে আমি চা খেয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এসে ডেকে গেলে খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম, কালকে অফিসে যেতে হবে। তাই সকালবেলা আম্মু ঘুম থেকে উঠিয়ে দিল। অফিসে যাওয়ার জন্য আমি উঠে ফ্রেশ হয়ে আব্বু গাড়ি নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 20 মিনিট পরে অফিসে গেলাম। অফিসে সব লোকের আমাকে অভিনন্দন জানিয়ে আহ্বান করে, আর আব্বু যেখানে বসে সেখানে আমাকে বসতে দিলে আমি বসে বসে গেম খেলতে থাকলাম। কোনো কাজ নেই, আমারও ভালো লাগছে না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই আমি একটা ভালো রেস্টুরেন্টে গেলাম খাবার খাওয়ার জন্য। গিয়ে খাবার অর্ডার দিলাম। চারদিকে লোকগুলো দেখতে থাকলাম। আমার খাবার সামনে চলে আসলে যেই খাবার খাবো ঠিক তখনই দেখলাম আর রাগে আমার মাথা আগুন ধরে গেল। কারণ আমার সামনে হলো, আমি খাবার নিয়ে বসলাম আর চোখ আমার সামনে গেলে দেখলাম মারিয়া আর সেই ছেলেটার সাথে দেখলাম আদিবাকেও। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার সামনে দিয়ে মারিয়া, আদিবা আর ছেলেটা চলে গেলে আমাকে দেখে নাই ওরা। আমি পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে বাসায় কল দিলাম আব্বুর কাছে। আব্বু ফোনটা রিসিভ করে। বল আদি। আব্বু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ও আচ্ছা, তুমি কি শিওর? আমি শিওর। তুই কই? আম্মু কই? আম্মু, আম্মুর কাছে ফোনটা দাও তো। দিচ্ছি, বাট রেগে আছিস মনে হয়। তোর কি হয়েছে আমাকে বল, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। না, ম্যানেজারকে কল দিতে হবে না, কোনো সমস্যা নাই, বাট আম্মুর কাছে ফোনটা দাও। ওকে, দিচ্ছি। কি বল বাবা, কি হয়েছে তোর? আম্মু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ওকে যাও মারিয়ার কাছে, ফোনটা নিয়ে যাও তাড়াতাড়ি, মারিয়ার সাথে আমার কথা আছে। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওকে তাড়াতাড়ি যাও, 1 মিনিট পরে। হ্যালো ভাইয়া, কি বলবা বলো। আমি তো রীতিমতো অবাক। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। কি করব আমি, পাগল হয়ে যাচ্ছি। আমার সামনে কি সত্যিই মারিয়া নাকি আমার চোখে সমস্যা, কিছু বুঝতে পারছি না। আমি বললাম ফোনটা রাখো বলে আমি কল কেটে দিলাম। আমার ক্ষুধা মনে হয় উল্টাপাল্টা, খাবারটা খেয়ে নিলাম। আবারও ওদের দিকে তাকালাম, ঠিকই মারিয়াকে দেখছি। আমি খাবারের বিলটা দিলাম, দেখলাম আদিবা ওই জায়গায় নাই। তাই আমার এই সুযোগটা কাজে লাগাতে হবে, কারণ আদিবা থাকা অবস্থায় গেলে আর যদি মিস্টেক হয় তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ করে ফেলবে। তাই আদিবা নাই, আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর ভাইয়া বলে ডাকলে তার মানে এইটা মারিয়া। তুমি এখানে? আমার আগে মাথা গরম হয়ে গেছে। কোনো কথা না বলে কষিয়ে 2টা থাপ্পড় মারলাম আর হাতটা ধরলাম আর নিয়ে আসতে যাব, তখনই ছেলেটা বলে, আমি, সাগর আর মারিয়া কোনো দোষ নাই ভাইয়া, ওকে কিছু বলবেন না। আপনি কোনো কথা বলবেন না। আমি কি করব কি না করব সেটা আমার ব্যাপার, বাট আপনি কোনো কথা বলবেন না।
আমার সাথে সবাই গেম খেলছে না, বাসায় চলো। মারিয়া চুপ করে কান্না করছে। আমি মারিয়ার হাত ধরে নিয়ে আসছি, তখন আদিবা তার ভাইকে বলছে, কে উনি? আমার হবু ভাবিকে নিয়ে যাচ্ছে। তারপর বড় ভাই নিয়ে যাচ্ছে। আমি মারিয়াকে গাড়িতে তুললাম আর অফিসে ফোন দিয়ে ম্যানেজার আঙ্কেলকে বললাম যে আমি আর আসবো না, আপনি সব গুছিয়ে নিয়েন বলে কলটা কেটে দিলাম। আমি গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে বাসায় আসলাম, বাট মারিয়াকে গাড়িতে রেখে আমাকে দেখে আব্বু অবাক, আম্মু অবাক। আমি বললাম মারিয়া কই? আম্মু তোতলাচ্ছে আর বলছে মারিয়া তো উপরে। ওকে, মারিয়াকে ডাকো আর বলো যে আমি ডাকছি তাকে। মারিয়া কই তুই? নিচে আয়, তোর ভাইয়া তোকে ডাকছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বাট কোনো শব্দ পেলাম না। আমি আম্মু আব্বুর দিকে তাকালাম আর গাড়ি থেকে মারিয়াকে নামিয়ে নিয়ে আসলাম। আব্বু আম্মু চুপ করে আছে। আমি আম্মুকে বললাম, ওই সময় কাকে দিয়ে কথা বলাইছে আমার সাথে? তোমরা আর মারিয়া যে বাহিরে গেছো, তোমরা কি জানতে তারা চুপ করে আছে? তার মানে তোমরা জানতে? না মানে আদি হয়েছে কি? থামিয়ে দিলাম। সোজা মারিয়ার কাছে গেলাম, গিয়ে বললাম, সত্যিটা কি সেটা বলো আমাকে। তুই কালকে সাগরের বাসার লোকেরা এসে আমাকে আন্টি পরিয়ে গেছে। আজকে বাসা থেকে বলে আমাকে নিয়ে গেছে দুপুরে খাবার খাবে আর একটু ঘোরাফেরা করবে। ও আচ্ছা, এই কাহিনী। এই জন্য আমাকে তোমরা অফিসে পাঠিয়েছো? না, এই বিয়ে বন্ধ, মানে বন্ধ। ওই আংটিটা এখন খুলে দে বলে আঙ্গুল ধরে টানাটানি শুরু করে দিলাম, বাট খুলছে না। তখন আম্মু বলে, আরে আরে কি করছিস? ওর আঙ্গুলের সমস্যা হবে তো, আর ওদের পরিবারটা তো অনেক ভালো। তোর সমস্যা কই মারিয়া? তুই রুমে। মারিয়া এখন বিয়ের বয়স হয় নাই, আর ওকে বিয়ে দেওয়া এত তাড়া কিসের? মারিয়ার বিয়ে এখন বন্ধ। ছেলে ভালো, তার পরিবার ভালো, তুই এমন করতেছিস কেন? আর মারিয়ার জন্য তুই শুধু মারামারি করছিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি, আর এই বিয়েটা হবে আমার বন্ধুর ছেলে, সে অনেক ভালো। ওদের পরিবারটা আমি খুব ভালো করে চিনি বলে আমি আমার বোনকে ওই পরিবারে যেতে দেব না। আদি, এখন তুই উপরে যা, তোর সাথে পরে কথা বলবো। যা তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোর সাথে কথা বলবো। ওকে, বাট মারিয়া সাজিয়ে আমার সাথে কাকে কথা বলালে? তাকে তো দেখাবে নাকি? তাকে একটু দেখি। যেতে বললাম না? এখন দেখতে হবে না তোর। আমি চুপচাপ করে উপরে চলে গেলাম, গিয়ে শার্ট প্যান্ট খুলে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একটু চোখটা লেগে গেল, তখনই জান্নাতুল কল দিল, আমি রিসিভ করলাম। কিরে আজকে ভার্সিটিতে আসলি না কেন তুই? আজকে আব্বু অফিসে গিয়েছিলাম, তাই যেতে পারি না ইউনিভার্সিটিতে। ও তো এখন কি অফিসে নাকি? না রে, বাসায় চলে এসেছি। কিরে অফিস ভালো লাগে না তোর? অফিস তো ভালো লাগছে, বাট কি? তারপর আমি সব বললাম জান্নাতুলকে যে আদিবার ভাইয়ের সাথে মারিয়ার বিয়ে ঠিক করছে। আমাকে না জানিয়ে আবার আংটিও পরিয়ে গেছে। অনেক চেষ্টা করছি, খুলতে পারছি না আংটি। এই বিয়ে হলে মারিয়া সুখে থাকতে পারবে না। আমি চাই না যে মারিয়া কষ্টে থাক, তাই বিয়েটা বন্ধ করতে হবে। এখন আমাকে কি যে করব কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা গরম হয়ে আছে। মারিয়াকে আজকে মারছি আমি। তুই শুধু শুধু মারিয়াকে মারছ, সে তো ইচ্ছা করে মারিস নাই। কি করব, মাথা গরম হলে যা হয় আর কি। রাগের বশে ওকে আমি মারছি। আমার রাগ উঠলে রাগ কন্ট্রোল করতে পারি না, তখন আমি কিছু একটা করে বসি। সত্যি সত্যি রাগ আমি কন্ট্রোল করতে পারি না। মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলাই, আর হাতের কাছে যা থাকে তা দিয়ে মারামারি করে ফেলি। তুই যা বলিস না কেন, মারিয়াকে মারা তো ঠিক হয়নি আদি। তুই মারিয়াকে সরি বলবি, এখন যা। তাই করতে হবে। যে বোনকে ফুলে আঁচল লাগতে দেয় নাই, সে বোনকে আমি আজকে মারলাম। সত্যি আমি এইটা চাই নাই। এখন আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা রাখি, পরে কথা বলবো বলে কেটে দিলাম। মুখে ঠান্ডা পানি দিলাম, মুখটা মুছে খাটে বসলাম। তখনই মারিয়া আমার রুমে আসলো। টিটা ভাইয়া, তুই কান্না করছিস কেন? আচ্ছা সরি মারিয়া, আমাকে ক্ষমা করে দে, আর কান্না করিস না। তুই সরি বলছিস কেন? সরি তো আমি বলবো। মারিয়া, আমার ভুল হয়েছে তোকে মারাটা। আর তুই তো জানিস যে আমার মাথা গরম হলে আমি কিছু একটা করে বসি। আর যখন দেখলাম ওই ছেলের সাথে, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। মারিয়া বোন আমার, ওই পরিবারটা ভালো না। তুই ওই পরিবারে গেলে তুই কখনো সুখী হতে পারবি না। আর সাগরের যে বোনটা আছে, সেই মেয়েটা অনেক খারাপ, সে তোকে কখনো সুখে থাকতে দিবে না। তাই বিয়েটা আমি বন্ধ করে দিচ্ছি। তুই লেখাপড়া কর, এর থেকে ভালো ছেলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভাইয়া, বিয়ে করার আমার কোনো ইচ্ছে নাই, আর আব্বু বলছে বলেই আমি ওদের সাথে গেছি। আমি আব্বুকে কষ্ট দিতে পারবো না ভাইয়া। আর এখানে আন্টিটা দেওয়া আছে, তুমি আব্বু আম্মুকে দিয়ে দেবে। মারিয়া, তুই কি এখন আমার উপর অভিমান করে আছিস বোন? না ভাইয়া, তুমি তো আমার ভালোর জন্যই মারছো ভাইয়া। মারিয়া, তুই কিন্তু আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছিস। আচ্ছা যা, কানে ধরছি আমি, এই দেখ কানে ধরে উঠবস করছি। দেখলাম মারিয়া একটু হাসলো। হয়েছে, আর নাটক করতে হবে না, আমি গেলাম। ওকে যা।
এখন একটু শান্তি লাগছে। একটু রেস্ট নিলাম, মাথাটা ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ পরে আব্বুর রুমে গেলাম। কিছু বলবি? বলবো। এই নাম আংটি। আংটি মানে তুই কি মারিয়ার হাত থেকে এই আংটিটা খুলে রাখছিস? না, মারিয়া নিজে আংটিটা আমাকে দিয়ে গেছে। মারিয়া, ও মারিয়া, জি আব্বু, আসছি। জি বলো আব্বু। তুই কি আদির হাতের আংটি খুলে দিয়েছিস নাকি? আদি জোর করে খুলছে। না আব্বু, আমি আন্টি খুলে ভাইয়ের হাতে দিচ্ছি। কেন, ছেলে কি তোমার পছন্দ হয় নাই? সোজা প্রশ্নের উত্তর দিবা আমার সাথে। না মানে ভাইয়া যা বলবে তাই হবে, ভাইয়াকে কষ্ট দিতে আমি পারবো না। তো সমস্যাটা কই একটু বলবি? ওদের পরিবারটা অনেক ভালো। মারিয়া তুই উপরে যা বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম আর বললাম, আমি ওদের পরিবারটাকে চিনি আর তোমার বন্ধু মেয়েটাকে খুব ভালো করে চিনি। সে কেমন মেয়ে, ওই মেয়ে মারিয়াকে সুখে থাকতে দিবে না। ওই, কি এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তুই কি করে চিনলি? তোমার বন্ধুর মেয়ে আমার সাথে পড়ে আর অনেক অহংকারী আর ঝগড়াটে। আমি বুঝতে পারছি, বাট কি বলবো ওদেরকে? যা মন চায় তাই বলে দাও। ওকে, দেখি কি করা যায়। আমি বললাম ওকে বলে চলে আসলাম। সোজা ছাদে চলে গেলাম। গিয়ে চারদিকে তাকালাম, দেখলাম আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে চলে আসলো। হঠাৎ করে মেঘকন্যার ফোন। আমি ফোনটা রিসিভ করলাম। কি করেন? আকাশ দেখছি, তুমি কি করো? সেম আমিও, বাট হাতে এক কাপ কফি আছে সাথে। ভালো। আচ্ছা, তোমার সাথে দেখা করতে সত্যি আমার মন চাইছে। প্লিজ আসো, আমরা দেখা করি। এত তাড়াহুড়া কেন? ওয়েট করো, দেখা তো অবশ্যই হবে, বাট তখন চিনে নিতে হবে আমাকে। যদি না চিনি তাহলে কি হবে? তখন আর কিচ্ছু করার থাকবে না আমার। না না, এটা বলবেন না প্লিজ। আরে আপনি এমন করছেন কেন? আমি আপনার কি হই যে আমাকে দেখতে হবে, আমার সাথে কথা বলতে হবে? জানি না, বাট তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। ওমা, তাই নাকি? তাই। আচ্ছা বাই, আব্বু আসছে। আমি বললাম ওকে বাই। তারপরে ফোনটা কেটে দিলাম। চারটা দেখতে থাকলাম। ছাদ থেকে সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা অন্ধকার হয়ে আসছে। আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি বাসার সবাই চুপচাপ। আমি আম্মুর পাশে বসলাম, বাট আম্মু আব্বু আমার দিকে তাকায় না। তাই আম্মুর সামনে থেকে রিমোটটা নিয়ে আমি টম এন্ড জেরি লাগিয়ে দিলাম। আমি নিজে নিজে হাসতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম আব্বু আম্মু মুখেও হাসি। আসলে কার্টুন মানুষের মন মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে, যদি সে বিরক্তিকর মনে না হয়। আদি, আর একটাবার ভেবে দেখ বাবা, ছেলেটা সত্যি খুব ভালো। হয়তো আমার বন্ধুর মেয়েটা একটু তোরে, বাট আমার বন্ধুও তো তার স্ত্রী খুব ভালো। আদি, তোমার বন্ধু ভালো, বাট যতদিন আছে ততদিন আমার বোনের জীবনটা নরক করে দিবে। আমি চাই না কেউ আমার বোনকে কষ্ট দিক। বিয়ে বন্ধ মানে বন্ধ, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আব্বু। এখন কি করে তোর আব্বু ওদেরকে আংটি ফিরিয়ে দেবে বল? একটা মান সম্মানের ব্যাপার আছে না? বল, বোঝার চেষ্টা কর বাবা। আমি রুমে যাচ্ছি, কাল ভার্সিটিতে যেতে হবে। আদি ভেবে দেখ, তোর বাবার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমি কোনো কথার জবাব না দিয়ে চলে আসলাম। রুমে এসে পড়তে বসলাম। 10 মিনিট পড়ার পরে আর মন বসে না আমার, তাই আবার ফোনটা হাতে নিয়ে গেম খেলতে শুরু করে দিলাম। কখন যে 10টা বেজে গেছে বলতে পারছি না। আম্মু এসে ডেকে গেল খাবার খেতে। আমি নিচে গেলাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে বসলাম। সবাই যার যার মতো করে খেতে লাগলো, কেউ আমার সাথে কথা বলছে না। তাই আমি প্লেটে খাবারগুলো খেয়ে রুমে চলে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 8:45 ঘুম ভেঙে গেলে আমি ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কেউ একজন আমার নাম ধরে আদি বলে ডাক দেয়। পিছন তাকিয়ে তো অবাক, কারণ আমার পিছনে ছিল সাগর ভাই। আমি দাঁড়িয়ে গেলাম আর বললাম, আপনি এখানে কেন আর আমাকে ডাকছেন কেন? আদি ভাই, আপনার সাথে একটু কথা ছিল, যদি আপনার হাতে সময় থাকে তাহলে কোনো একটা কফি শপে বসে বসে কফি খেতে খেতে কথা বলি। আমার হাতে তেমন কোনো সময় নাই, এখন আমাকে যেতে হবে। যা বলার এখানে বলেন। আচ্ছা আদি ভাই, আমি কি দেখতে এতটা খারাপ? এই কথা বলার জন্য আমাকে এখানে দাঁড় করাইছেন? আপনার বাসায় আয়না কি নাই নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি কেমন সুন্দর না কালো। আদি ভাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আপনি শুধু শুধু বিয়েটা ভেঙে দিছেন। আঙ্কেল রাতে আব্বুকে কল দিয়ে বলে দিয়েছে যে বিয়েটা হবে না, আমার ছেলে রাজি না। কি কারণে বিয়েটা ভাঙছেন একটু বলবেন? কারণটা আপনার না জানলেও চলবে, এখন আপনি আসতে পারেন। কারণটা বললে ভালো হয় ভাই, আর আমি আপনার বোনকে সুখে রাখবো। সত্যি বলছি ভাইয়া, বিশ্বাস করেন প্লিজ, বিয়েটা ভেঙে দেন না ভাইয়া। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে বলে আমি চলে আসলাম আর একটা বাসকে হাতের ইশারায় দাঁড় করালাম। আমি বাসে উঠে গেলাম, পিছনে আর তাকালাম না। কিছুক্ষণ পরে বাস চলে আসলে ভার্সিটির সামনে আমি ভাড়া দিয়ে নেমে গেলাম।
ভার্সিটি গেট দিয়ে যে ঢুকমো ঠিক তখনই একটা অঘটন ঘটলো। যেই ঢুকলাম ঠিক তখনই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে, আর মেয়েটা আইসক্রিম খাচ্ছিল। মেয়েটা নিচে পড়ে যায়, আইসক্রিমটা মেয়েটার কাপড়ে লেগে পুরো নষ্ট করে দিল। আমি মেয়েটাকে নিচে থেকে তুলে সরি বললাম। তখন মেয়েটা কোনো কথা না বলে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। তখন কোথা থেকে জানি আদিবা আসলো, থাপ্পড় মারাটা দেখছিল। আদিবা এসে কোনো কথা নাই, ওই মেয়েটাকেও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে মারার সাহস কোথায় পেলি তুই? জানিস আমি কে, তোর কি করতে পারি? আগে বল, তুই ওকে চর মারলি কেন? তুই কে সেটা আমার জানার বিষয় না। সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলাই দিচ্ছে, আর আমার আইসক্রিম দিয়ে আমার কাপড়টা নষ্ট করে দিচ্ছে। এখন কি আমার এই কাপড়ের দামটা কি সে দেবে? 5,000 টাকা। আর দেবে বা কোথা থেকে? যে কিনা তার পরনের কাপড়, সে দিবে কোথা থেকে? চুপ, একেবারে চুপ, আর একটা কথাও বলবি না তুই। বলে ব্যাগ থেকে 5,000 টাকা বের করে তখন আদিবার বন্ধুরা বলে, এই আদিবা, এই কি করছিস? আদি তো তোর শত্রু, আর আদির উপর তো তোর অনেক প্রতিশোধ নেওয়ার কথা। তুই কি ভুলে গেছস যে সেই দিনের কথা, যেদিন তোর গাড়িটা ভেঙে দিয়েছে? আজ তুই ওর উপকার করছিস? চুপ কর। তোর আর এই নেন আপনার টাকা, আর সরি বলেন তাকে। সরি বলতে পারবো না। আর সরি বা কেন বলবো? দোষটা ছিল ওর, আমার না। দোষটা তোরও ছিল, কারণ ধাক্কা কিন্তু সে একা খায়নি, তুইও ধাক্কা তার সাথে খাইছ। তাই সরি বল এখন। থাক, সরি বলতে হবে না, আপনি চলে যান এখান থেকে। ধাক্কা খাওয়া মেয়েকে বললাম। ওই মেথা, কোথাও যাবি না। ধাক্কার জন্য তুই ওকে থাপ্পড় দিয়েছিস। আচ্ছা, ও না হয় না দেখে ধাক্কা খাইছে, বাট তুই তো দেখে খাইছস, তাহলে ওর থেকে তোর বেশি দোষ বলে। আমাকে আবার মারলো ওই ফকুন্নি বলার জন্য। চুপ, মনে চুপ। ফকিন্নি কে? আর একবার ফকিন্নি বলবি তোর খবর আছে। এখন সরি বল, না হলে কিন্তু অন্য কিছু করে বসবো। তোর ক্ষতিপূরণ তোকে দিয়ে দিছি। সরি। মেয়েটা গালে হাত দিয়ে চলে যাচ্ছে আর বলছে, তোদেরকে আমি দেখে নিব, কাউকে ছাড়বো না। বলে চলে গেলে আমি তো আদিবাকে দেখে অবাক। এ কি সে আদিবা যে আমাকে ফকির নিয়ে ছোট লোক বাদে কোনো কথা বলতো না? কি এমন করে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? তখন পেছন থেকে জান্নাতুল বলে, না, কখনো না। তোমাকে ফ্রেন্ড বানানোর মানে হলো আমাদের বিপদ। চাই না তোমার মতো ফ্রেন্ড। আমি সত্যি বলছি, তোমাদের কোনো ক্ষতি করার জন্য ফ্রেন্ড হতে আসি নাই। জান্নাতুল আদিবাকে একটা চান্স দেওয়া যাক অন্তত পক্ষে। আদি, তুই বুঝতে পারছিস না, তুই বোকা। তাই তুই বলছিস। দেখিস একটা সময় না এক সময় সে প্রতিশোধ নিবে। এইটা ঠিক যে আমি প্রতিশোধ নিতাম আর তোমার ক্ষতি সবসময় চাইতাম, বাট ওই দিন কোনোদিন কি হয়েছিল? ওই আদি, আমাকে তো কিছুই বলিস নাই। আদিবার সাথে আবার তোর কি হয়েছিল? ওয়েট বলছি। ওই দিন ছিল সোমবার, সময় 10 বা 10:30 হবে। আমি গাড়ি ব্রেক ফিল করে আর অ্যাক্সিডেন্ট করি। আর পরে আর আমার মনে কিছু নেই। যখন জ্ঞান ফিরে তখন দেখলাম আমার পাশে আব্বু। আমি এখানে কেমনে আসলাম আব্বুর কাছে জানতে চাইলে আব্বু সব বলে যে তুমি আমাকে হাসপাতালে আনছো আর রক্ত ওনাকে তুমি দিছো। তারপরের থেকে তোমাকে খুঁজছি সরি বলার জন্য। বাহ, ভালো তো আদি, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না। আসলে তাকে জানালে তুই রেগে যাবি বলে জানাই নাই। বলে আমার পকেট থেকে মানি ব্যাগটা বের করে আর 5,000 টাকা আদিবাকে দেই। তখন আদিবা, আরে না টাকা লাগবে না আমার, তুমি রেখে দাও। সরি, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আরে ঋণের কথা আসলো কোথা থেকে? যদি ঋণের কথা আসে তাহলে তোমার রক্তের দাম আমি কি করে দেবো আদি? যদি টাকাটা নেন তাহলে আমি খুশি হব। টাকাটা তোমার কাজে লাগলে তুমি রেখে দাও আদি। আদিবা, আদি তোমাকে টাকা দিতে চাইছে, তুমি নাও। আর ওর টাকা লাগবে না, আর যদি লাগে আমরা তো আছি, তাই না? ওকে, টাকাটা আমি নিলাম ফ্রেন্ড। ওকে, আমি বললাম, ও চলে সবাই ক্লাসে যাই, সময় হয়ে গেছে। বলে ক্লাসে গেলাম। আমাকে আর আদিবাকে দেখে ক্লাসে সবাই একটু অবাক হলো, বাট তার বান্ধবীরা খুশি না। আমি গিয়ে আমার জায়গায় বসলাম। আর আদিবা জান্নাতুল একসাথে বসলে ওরা এমন ভাবে কথা বলে মনে হয় ওদের আগে থেকে পরিচয় ছিল। ওদের কথা শেষ হয় না, এর মধ্যে স্যার আসলে আর সাথে ওই মেয়েটাও ছিল যার সাথে ঝগড়া করছি মনে হয়। স্যারের কাছে বিচার দিছে। এমনি কোনো স্যার আমাকে দেখতে পারে না, এর মধ্যে স্যার বলে এমন কথা উঠলে তা শুনে তো অবাক হলাম। কারণ স্যার বলে, এই হচ্ছে লিজা, প্রিন্সিপালের মেয়ে।
ওরা সিলেটে থাকতে কালকে ঢাকায় এসেছে। আজ থেকে লিজা তোমাদের সাথে পড়বে। বলে স্যার ওকে সামনের সিটে বসালে। আর আমি ভাবছি কিছুক্ষণ আগে যে অঘটনটা ঘটালাম, যদি প্রিন্সিপাল স্যার তা জানে তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। আর সব থেকে বড় কথা হলো, কোনো স্যার আমাকে দেখতে পারে না। আমি গরিব বলে এখানে সবাই বড় লোক। কিছুক্ষণ পরে জানাতুল আমার দিকে তাকালে জানাতুল চোখে ইশারায় আমাকে বোঝালো যে এখন কি হবে। জানি না কি হবে। এর মধ্যে লিজার সাথে অনেক পরিচয় হয়ে নিলে আমি আদিবার জানাতুল বাদে সবাই ওর সাথে পরিচয় হয়ে নিলাম। আমরা চুপচাপ করে বসে আছি। এর মধ্যে স্যার চলে আসলে এসে প্রথমে লিজারটা প্রশংসা করে নিলে, তারপরে লেকচার দিতে থাকলো। একে একে সবগুলো ক্লাস শেষ করলাম। ভয়ে ভয়ে যদি লিজা বলে দেয় আদিবা তার গালে চড় মারছে, তাহলে সবার আগে আমি ফেসে যাবো। কারণটা ঝগড়াটা আমার জন্য শুরু হয়েছে। ক্লাস শেষ করে বের হতে যাবো, দরজা দিয়ে কে জানি আমাকে লেগ মেরে আরেকটা মেয়ের উপর ফেলায়। মেয়ে আমাকে চড় মেরে বসে সবার সামনে আর লুচ্চা বলতে থাকে আর বলে, মেয়ে দেখলে গায়ে হাত দিতে মন চায় না? ছোট লোক কোথাকার, দেখে তো বখাটে মনে হয়। দেখো উল্টাপাল্টা কথা বলবা না, আমি ইচ্ছে করে তোমার গায়ে হাত দেই নাই। মা, তাই নাকি? তাহলে কেন দিছিলি আমার গায়ে হাত? এ জানে আমাকে পিছন থেকে লেগ মারছে আর আমি সামনে পড়ে যাই, আর তোমার গায়ে আমার হাত পড়ে নিজেকে বাঁচাতে গিয়ে মিথ্যে বলার আর জায়গা পাস না। সিমরি, তুই তোর চরিত্র যে কেমন তা সবাই জানে। ও মা গো, আইসে আরেকজন যে কিনা এতদিন এই ছেলেটাকে মারার জন্য পাগল ছিল, এখন আবার তার পক্ষ নিয়ে কথা বলতে আইসে। যা এখান থেকে। ওই মেয়ে, তোমার কথাগুলো ঠিক করে বলো। আর আদি এমন ছেলে না যে মেয়েদের গায়ে হাত দিবে। এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকেও তাকাই নাই, আর তুমি তাকে এইভাবে অপমান করতে পারো না। এর মধ্যে প্রিন্সিপাল স্যার চলে আসলে আমাদের ঝগড়ার মধ্যে এসে বলে, কি হয়েছে এখানে? তখন লিজা বলে, আব্বু এই ছেলেটা এই মেয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল, কিন্তু এই নিয়ে ঝগড়া করতেছে আব্বু। কি এই ছেলে যা বলছে তা কি সত্যি নাকি? আমি কিছু বলতে যাবো, এর মধ্যে ওই মেয়েটা, স্যার, সব সত্যি। এই ছেলে আমার সাথে লুচ্ছামি করতে চাইছে। মামুনি তুমি কেঁদো না প্লিজ, আমি তার বিচার করছি। বলে আমাকে স্যার সবার সামনে দুইটা চর মারে আর বলে, এখন তুমি সবার সামনে ওকে সরি বলো। সবাই শুধু মেয়েটার কান্না দেখলো। এর মধ্যে যে কতটুকু সত্যি তা শুধু আমি আর মেয়েটাই জানি। আমি সবার সামনে মেয়েটাকে বললাম, জানি না দোষটা কার, বাট তারপরেও আমি সরি বললাম আর চুপচাপ চলে আসলাম। আদিবা আর জানাতুল আমাকে পিছন থেকে ডাকাডাকি করছে, বাট আমি কোনো কিছু না শুনে চলে আসলাম বাসায়। রাগে আমার মাথায় আগুন জ্বলে ফ্রেশ হতেই বাথরুমে চলে গেলাম। গিয়ে মাথা ঠান্ডায় পানি দিলাম। মাথাটাকে ঠান্ডা করার জন্য গোসল শেষ করে নিচে খেতে গেলাম। গিয়ে দেখি খাবার বাড়া আছে। আমি আম্মুকে ডাক দিলাম। হয়েছে? সারের মতো চিল্লাস কেন? রাগে তো মাথা খুবই গরম হয়ে আছে, তার উপরে আবার আম্মু এসে আমাকে ডাকিয়ে দিল। আমি কিছু না বলে খাবারগুলো ফেলে দিলাম আর উপরে চলে আসলাম। আমি ষাঁড়ের মতো চিল্লাই না বলে, খাবারগুলো কি দোষ করেছে? এইগুলো কেন ফেলে দিছস? আমি কোনো কিছু উত্তর না দিয়ে রুমে চলে আসলাম। ঘুমানোর চেষ্টা করছি, বাট ক্ষুধা ঘুমও আসে না। কি করা যায়? রাগে বসে খাবারগুলো ফেলে দেওয়া উচিত নাই, তাই যাই হোক, এখন আমার ঘুম ছাড়ার উপায় নাই। এক পাশ থেকে অন্য পাশে যাই আস্তে আস্তে করে আমার ঘুম চলে আসলো। যখন আমার ঘুম ভাঙে তখন আর আমি ঘুম থেকে উঠতে পারছি না, কারণ ক্ষুধা আমার অনেক লাগছে। আর ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে বাসা থেকে বের হলাম। দেখলাম আম্মু নিচে বসে আছে। আমি বাইরে আসছি দেখেও কিছু বলে নাই আমাকে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গেলাম, আর রিক্সা মামার ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। খাবার অর্ডার দিলাম। তাড়াতাড়ি করে অনেকগুলো খাবার চলে আসলো। আমার খাবার দেখে আরো বেশি ক্ষুধা লেগে গেল। খাবার পেয়ে ইচ্ছা মতো খাবার খেলাম। এখন খাবার খেয়ে তো আরেক সমস্যা, খেয়ে তো এখন আর উঠতে পারছি না, বেশি খেয়ে ফেলাইছি না। কোনো মতো করে বিলটা দিয়ে আমি একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম আর রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখন ফোনটা বেজে উঠলে দেখলাম মেঘকোনা কল দিয়েছে। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? শুয়ে আছি, তুমি? আমি ছাদে দাঁড়িয়ে বিকেলের সৌন্দর্য উপভোগ করছি। ভালো তো? আচ্ছা আমি ফোনটা রাখি, কেমন? কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? আরে না না, ভালো লাগে, বাট আমার একটু ঘুম পাইছে তাই বলছিলাম। ও আচ্ছা, আপনি ঘুমান। বলে কেটে দিলাম। আমার পেটে ব্যথা করছে বেশি খাওয়ার ফলে, আর জীবনেও বেশি খাবো না এই কানে ধরলাম আমি বলে এপাশ ওপাশ করতে থাকলাম। দেখলাম আস্তে আস্তে করে পেটের ব্যথা ভালো হচ্ছে। আমি ছাদে গেলাম, দেখলাম মারিয়া ছাদে। আমি মারিয়ার কাছে গেলাম। ভাইয়া, তুমি সাদে? আমি ছাদে। আচ্ছা বলতে, তুই কি আমার সাথে কোনো কারণে রাগ আছিস মারিয়া, বলতো? না তো ভাইয়া, কেন? তোমার এমন মনে হলো?
কিন্তু আমার সাথে কথা বলতি, সবসময় খাবার খেতে, আমাকে না দেখলে আমার রুমে আসতি, আমার সাথে ঝগড়া করতে। এখন তো তুই আর এসব করিস না, আমারও ভালো লাগে না। আর ওইদিকে আব্বু আম্মু আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমার এখন একা একা লাগছে। সবাই আছে বাট তারপরেও আমার কেউ নাই এমন মনে হচ্ছে। ভাইয়া, ঝগড়া করতে আমার ভালো লাগে না। আর তুমি গিয়ে আব্বু আম্মুর সাথে সুন্দরভাবে কথা বলে দেখো, ওরাও তোমার সাথে সুন্দর করে কথা বলবে। আমি আর কিছু না বলে চারদিকটা ভালো করে দেখতে থাকলাম। আসলে বিকালটা ছাদ থেকে দেখলে সব কষ্ট ভুলে যাই, শুধু চারদিকে প্রকৃতি দেখতে ভালো লাগে। কিছুক্ষণ ছাদে থেকে আমি নিচে চলে গেলাম, আম্মু পাশে বসলাম। দেখলাম আমি কোনো কথা না বলে, বুঝলাম রাগ করছে। আমি বাসা থেকে বের হলাম আর সাগর ভাইয়ের নাম্বারটা জোগাড় করে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বললাম। সে আসলে এসে আমাকে বলে কেন ডাকছি। তখন আমি বললাম যে সাগর ভাই, আপনাকে কিছু বলার জন্য আমি এখানে ডাকছি। বলে কি বলবো? আমি কাল সকালে আমেরিকা চলে যাচ্ছি। কেন, বিয়ে করবেন না আপনি? ভাই, মজা নিচ্ছেন না? আজ কিসের জন্য আমাকে ডাকছেন বলে ভাই? সত্যি কি আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এখন বলে লাভ কি, বলবেন? আপনি তো বিয়ে ভেঙে দিয়েছেন, বিয়েটা হতে দিলেন না। আচ্ছা, আপনার সাথে আমার বোনকে বিয়ে দিলে আপনি কষ্ট দিবেন না তো? প্রশ্ন ওঠে না, ওকে তো আমি আমার রানী করে রাখবো। সত্যি বলছো ভাইয়া? ওকে, কালকে তুমি আমাদের বাসায় আসবা সকাল সকাল, আমি ভার্সিটিতে যাওয়ার আগে। মনে থাকবে তো? ভাইয়া, মনে থাকবে আমার। বলে আমাকে বুকে নিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম আর ছেড়ে দিয়ে বললাম, কালকে তুমি একা আসবে আর আসার সময় মনে করে আংটিটা নিয়ে আসবা, কেমন? বলে সাগর ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই টিভি দেখছে। আমিও তাদের সাথে বসলাম, দেখলাম তারা নিজে নিজে কথা বলছে। আমি যে আছি তারা আমাকে মনেই করে না। রাগ উঠে গেল, আমি রুমে চলে গেলাম। গিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখি জানাতুল আমাকে কল দিছে। আরেকটা কল আসছে, বাট চিনি না, নাম নেই। তাই আমি আগে ওই নাম্বারে কল দিলাম। রিসিভ করে উপাস থেকে মেয়ে কণ্ঠ ভেসে আসলে আমি বললাম, কে আপনি আপু? আপু? আপু কে? আমি আদিবা। আদি, তুমি আমার নাম্বার কই পাইছো? জান্নাতুলের কাছ থেকে নিয়ে নিছি নাম্বারটা। আচ্ছা, তুই কি বেশি ব্যথা পাইছস থাপ্পড়টা? কাটা ঘায়ে নুনের ছিটা আমাকে দিস না, আমি ভুলে গেছি ওইটা, বুঝছস? আরে, যে কারণে তোকে কল দেওয়া, প্রিন্সিপালের মেয়ে সব কিছু পরিকল্পনা করে তোকে সবার সামনে অপমান করছে। আমি আসার সময় ওদের সব কথা শুনে ফেলাইছি। সরি রে, আমার জন্য তুই অপমানিত হইছস। এটা আমি প্রথমে বুঝতে পারছি। কি তাহলে প্রতিবাদ করলে না কেন? আমি তো তোর সাথে ছিলাম, যা হবার পরে আমি দেখে নিতাম। তুই চুপ থাকলি কেন কুত্তা? আমাকে ওই সময় বললি না কেন? আরে রেগে গেলে তো সব শেষ, রাগের মাথায় কিছু করা ঠিক না। সে তার অপমানের প্রতিশোধ দিছে, নিতে দাও। তাই বলে ভার্সিটির সবার সামনে তোর মান সম্মানটা কই গেল? আমি তো গরিব, আমার আবার সম্মান? আমি যে কি করে ওই ভার্সিটিতে আছি তা আমি নিজেও জানি না। তুই নিজেকে এত সস্তা ভাবিস কেন? দেখ আদি, সব সময় বোকার মতো থাকিস না। কে পায়ে পাড়া দিলে তুই তাকে লাথি মারবি, দেখবি সে চুপচাপ করে সেখান থেকে চলে যাবে। আর যদি পাড়া খেয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে সে তোকে ধাক্কা মেরে ফালায় দিবে। বোকার মতো করে থাকিস না আদি, নিজেকে একটু বোঝার চেষ্টা কর। তুই ঠিক বলছস, বাট আমার সেই সাহস নাই যে কাউকে লাথি মারবো। সাহস নিজে জোগাড় করতে হবে। ওকে জোগান করবো, বাই খাবার খামো। বলে কল কেটে দিলাম। দেখলাম জানাতুল কল দিছে, আমি রিসিভ করলাম। কি আর কার সাথে এতক্ষণ সময় নিয়ে কথা বলছিলি তুই? আরে আদিবা কল দিছে, ওর সাথে কথা বলছি। বাহ বাহ, ভালো তো। ভালো না, শুরু হয়ে গেছে। আমি তো পুরানো বন্ধু, এখন এখন আমার কথা কি কারো মনে থাকবে? কেন, আমার বোন আকাশ কই? সে খবর নেয় না? আকাশের বাচ্চার সাথে রাগ করে কথা বলি নাই। কেন, কি হয়েছে? কি নিয়ে রাগ করছিস তুই? তাকে দেখতে মন চাইছে, তাকে বললাম আসার জন্য, সে নাকি আসতে পারবে না, তাই রাগ করে কল কেটে দিচ্ছি। ফোন দিলে ধরছি না। আদিবা কি বলে? তেমন কিছু না তো। আঙ্কেল আন্টি কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু আম্মু আর মারিয়া কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো রে। কালকে ভার্সিটিতে যাবি তুই? যাবো রে, তুই আসবি? আসবো, বাট তুই আদিবাকে কখন নাম্বার দিছস দেখলাম না তো। ও মা, তুই কি বলিস? তুই কি ফান করছিস? আদিবা কিন্তু বলে দিছে। ওই বোকা, কি বলছে তোকে আদিবা? কেন, তুই যে আমার নাম্বারটা দিছস সে বলে দিছে। আমি কেন আদিবাকে তোর নাম্বার দিমু? তার সাথে আমার কোনো কথাই হয় নাই। তুই চলে যাবার পর আমিও চলে আসলাম, তাহলে নাম্বার কখন দিলাম? কি জানি। আচ্ছা ফোনটা রাখ, আম্মু আইছে খাবার খাওয়ার জন্য। বলে ফোনটা রেখে দিলাম। তখনই
আম্মু এসে বলে, আদি খাবার খেয়ে যা। আসছি বলে ফোনটা চার্জে বসিয়ে নিচে খাবার খেতে গেলাম। খাবার প্লেটে দেওয়া আছে, আমি চুপচাপ করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠে আমি গিয়ে দেখলাম মেঘকন্যা কল দিছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। বিজি নাকি আপনি? না বিজি কেন থাকবো আমি? তাহলে এত দেরি কেন রিসিভ করতে? আসলে শুয়ে পড়ছি তো তাই। আরে ও আচ্ছা, ঘুমান আপনি। না আরে পরে ঘুমাবো আমি। আপনার ভার্সিটি কেমন চলছে? ভালো, বাট আমি তোমার কোনো পরিচয় জানি না। আর তোমার সাথে কথা বলে তোমাকে দেখার আগ্রহ বেড়ে যায়। প্লিজ দেখা তো দাও তুমি। বললাম না দেখা হবে তোমার সাথে, বাট চিনে নিতে হবে তুমি নিজে। আর আমি সব সময় আমার চোখের সামনে রাখি। তুমি কখন আমাকে খুঁজো নাই। যদি খুঁজে দেখতে তাহলে আমাকে তুমি অবশ্যই খুঁজে পেতে। জানি না যেদিন আমাকে তুমি দেখবে সেদিন কি হয়। খুঁজে দেখি নাই, বাট খুঁজতে হলে কিছু না কিছু দরকার হয়। তোমার সম্পর্কে আমি কিছু জানি না, কিভাবে খুঁজবো আমি? ওকে, তোমাকে খুঁজতে হবে না, এখন ঘুমাও তুমি। বাই। এই শুনে বলতে বলতে কল কেটে দিলে আমি কল কেটে দিলাম, বাট বন্ধ কি আর করার। ফোনটা চার্জে বসিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম কে হতে পারে। এই মেয়ে আবার সিমটাও বন্ধ থাকে, শুধু আমার সাথে কথা বলার জন্য সিমটা খুলে। কিভাবে তাকে খুঁজে পামো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আব্বু আম্মু আমার রুমে, তাদেরকে দেখে অবাক হলাম আর বললাম কি হয়েছে তোমরা দুইজনের চোখে ঘুম ঘুম ভাব নিয়ে বললাম। তখন আব্বু বলে, আদি সাগর আমার বাসায় কেন? এত সকালে তুই নাকি আসতে বলছিস? সাগর ভাই আইছে। আচ্ছা তোমরা নিচে যাও, আমি আসছি। ওকে আয় তাড়াতাড়ি করে, আমরা যাচ্ছি। বিছানা থেকে উঠে বাথরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম আম্মু চা বিস্কুট সাগর ভাইকে দিছে। আমি সাগর ভাইয়ের সামনে গেলাম। সাগর ভাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর আমার দিকে তাকিয়ে রইল। আমি আব্বু আম্মুকে আমার কাছে ডাকলাম আর সাগর ভাইয়ের সঙ্গে দাঁড়ালাম। আমি আম্মুকে বললাম মারিয়াকে নিয়ে আসো। আম্মু মারিয়াকে আনার জন্য উপরে গেলে আমি আব্বুকে বললাম যে মারিয়ার সাথে সাগর ভাইয়ের বিয়ে হবে আর সাগর ভাইয়া এখন মারিয়াকে আংটি পরাবে। আবার কেন বিয়েটা ঠিক করছিস? বিয়েটা প্রথম আমি মানা করছি, বাট পরে সবার ভালোর জন্য বিয়ে এখন আবার হবে। তখনই আম্মু মারিয়াকে নিয়ে আসলে সাগর ভাইয়ের সাথে মারিয়াকে বসানো হলে আর সাগর ভাই মারিয়াকে আংটি পরিয়ে দিলে আমি আব্বু আম্মুর দিকে তাকালাম। দেখলাম ওরে আজকে অনেক খুশি হলো তারা। খুশি থাকলে আমিও খুশি। সাগর ভাই আংটি পরিয়ে বলে, আব্বু আঙ্কেলের সাথে দেখা করে বিয়ের 3 তারিখ ঠিক করবে। আমি এখন আসি, আর ধন্যবাদ আদি ভাইয়া। বলে সাগর ভাই চলে গেলে আর আমি উপরে চলে আসলাম। ভার্সিটিতে যাবার জন্য রেডি হলাম আর কিছুক্ষণ পরে আমি নিচে নামলাম। দেখলাম আব্বু আম্মু কথা বলছে। আমি বাসা থেকে বের হমু তখনই আম্মু, আদি বাবা খেয়ে তারপরে ভার্সিটিতে যা। না আম্মু খামু না। না খেয়ে তুই যেতে পারবি না। বাহির খাবার খেলে তুই অসুস্থ হয়ে যাবি বাবা। এখন এত আদর ছেলের জন্য। এই কয়েকদিন তোমরা আমার সাথে কেমন ব্যবহার করছো তা কিন্তু আমি ভুলি নাই আম্মু। কি করছি তোর সাথে? এখনই খেয়ে নে, তারপরে কথা। আমি আর কিছু না বলে চুপচাপ হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় বের হয়ে একটা বাস থামালাম। বাসে উঠে দেখি আদিবা কল দিছে যে আমি আসমু কিনা ভার্সিটিতে। আমি বললাম আসমু আর জানাতুলকে কল দিয়ে বললাম ভার্সিটিতে আসতে। কিছুক্ষণের ভিতরে আমি চলে আসলাম। বাস থেকে নেমে গেট দিয়ে প্রথমে পাটা দিলাম। দেখলাম লিজা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে লিজার সামনে দিয়ে চলে আসলাম ভিতরে। তখন একটা মেয়ে পিছন থেকে বলছে, কালকে সবার সামনে থাপ্পড় খেয়ে আজকে আবার সে ছোট লোকটা ভার্সিটিতে আইছে। আমার মাথাটা গরম হয়ে গেছিল। ছোট লোক না, পিছনে তাকিয়ে দেখি লিজা। এই কথাটা বলে আমি সাথে সাথে লিজার সামনে গেলাম। কি রে, রাগ কাকে দেখাচ্ছিস? আমাকে মারবি না, দেখ আমার গায়ে হাত দিয়ে দেখ। ছোট লোকের বাচ্চা, তোকে এই ভার্সিটি থেকে একেবারে বের করে দেবো। যা এখান থেকে। ভার্সিটিটা তো তোর বাপের, যে তুই যাকে চাস তাকে বের করে দিবি। আমি তোর সাথে কথা বলতে চাই না, তুই এর মাঝখানে আসবি না। ও মা, তুই আমার বন্ধুকে বলবি আর আমি তার মাঝখানে আসবো না? তা কি হয়? এই ছোট লোকটার জন্যই আমার সাথে ঝগড়া না? কে তুমি? আমার সাথে চলে আয়, তাতে তোমার মঙ্গল হবে। মঙ্গল না, আরে তোর মঙ্গল হবে যে এই ছেলেটা থেকে দূরে থাকলে তুই। কি? এই ছোট লোকটা থেকে দূরে? আমার মাথাটা গরম হয়ে গেলে সাথে সাথে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। একেবারে চুপ হয়ে গেলে সবাই। আমি রাগের বসে আরো কয়েকটা দিলাম। কিছুক্ষণ পরে আমাকে প্রিন্সিপাল আমাকে তার কক্ষে ডাকে। আমি আর আদিবা প্রিন্সিপালের রুমে গিয়ে দেখি লিজা আর তার বান্ধবীরা। লিজা কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু ভয় ভয় করছে, কি করবো বুঝতে পারছি না। ভয় ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। আদি তুমি লিজাকে অপমান করছো কেন? আর তাকে থাপ্পড় কেন মারছো? কালকে কোনো অপরাধ না করেও সবার সামনে অপমানিত হতে হয়েছে, তাতেও আমি কিছু বলি নাই।
আজকে যখন আমাকে ছোট লোক আর অনেকভাবে অপমানিত করছে, শুধু শুধু আমি আর থাকতে পারলাম না। আর সব করছে লিজা, আর এটা তার পাওয়া দরকার ছিল। আব্বু সব মিথ্যে বলে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি আমতা আমতা করতে থাকলাম আর আদিবার দিকে তাকালাম। দেখলাম আদিবা চুপ করে আছে, আর তার মুখের হাসি চেহারাটা পাল্টে গেলে আমি বুঝে গেছি আদিবা আমার সাথে বেইমানি করছে। তখন প্রিন্সিপাল বলে, আদিবা বলো, তুমি কি শুনছো কালকে? আমি তো কিচ্ছু শুনতে চাই না, আমি কি বলবো? আদিবা তুমি কি বলছো এটা? প্লিজ আদিবা, এমন করে প্রতিশোধ নিস না। সত্যি আমি কিচ্ছু জানি না। সবাইকে বের করে দিলে আমাকে বাদে, আর পুলিশকে কল করলে আমি চুপচাপ করে এক কোণায় দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর পুলিশ আসলে প্রিন্সিপাল আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি নাকি মেয়েদের সাথে লুচ্ছমি করতে চাইছি। আরে অনেক অভিযোগ করেছে। পুলিশ আমার শার্টের কলার ধরেছে, তখনই জান্নাতুল চলে আসলে। দাঁড়ান পুলিশ অফিসার, ওকে ধরার আগে এখানে আগে কথা বলে এই নেন ফোনটা। কে সে আর কার সাথে কথা বলবো? আগে কথা বলেন, দেখবেন কে উনি। ওকে দিন। হ্যাঁ, কে বলছেন? ওপাশ থেকে বলছে, আমি ডিআইজি। জি স্যার বলেন। তারপরে আর কিন্তু শুনতে পাইলাম না, শুধু জি স্যার বাদে। তখন জান্নাতুল একটা ভিডিও দেখায়, তারপরে পুলিশ প্রিন্সিপালকেও দেখায়। আবার লিজা তার বান্ধবীদেরকে ডাকলে সবাইকে প্রিন্সিপাল একটা করে থাপ্পড় মারে, আর আমার কাছে প্রিন্সিপাল সরি বলে, আর সবাইকে সরি বলতে বলে। সবাই সরি বলে, বাট লিজা মুখ দেখে মনে হচ্ছে লিজা আমার উপরে রেগে আছে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলে আর বলে, কে তুমি যার জন্য আমাকে? আমি থামিয়ে দিলাম আর বললাম, আপনি এখন আসতে পারেন, বলে পুলিশকে পাঠিয়ে দিলাম। প্রিন্সিপাল সরি বলে আর সবাইকে সরি বলতে বলে, সবাই সরি বলে, বাট লিজা মুখ দেখে মনে হচ্ছে লিজা আমার উপর রেগে আছে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলে আর বলে, কে তুমি যার জন্য আমাকে? আমি থামিয়ে দিলাম আর বললাম, আপনি এখন আসতে পারেন, বলে পুলিশকে পাঠিয়ে দিলাম। পুলিশ অফিসার চলে গেলে প্রিন্সিপাল সবাইকে রাগান্বিতভাবে বলে, এই শেষবার তোদেরকে ক্ষমা করা হলো, তোমরা সবাই আসতে পারো। বলে সবাইকে পাঠিয়ে দিলে আমিও চলে আসতে যাবো। তখন প্রিন্সিপাল বলে, সরি বাবা, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার আমার খারাপ ব্যবহারের জন্য। আরে না না স্যার, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার অধিকার আছে আমাকে শাসন করার। প্লিজ স্যার, আপনি আর ক্ষমা চাইবেন না, বলে আমি চলে আসলাম প্রিন্সিপালের রুম থেকে। বাহিরে জান্নাতুল দাঁড়িয়ে আছে। আগেই বলছি তোকে ওই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করিস না, তুই বোকার মতো তার চালাকির কাছে হেরে গেলি। আর থাম, আর কথা বলিস না প্লিজ। ওকে আর বলবো না, বাট আর কখনো যেন তোকে ওর সাথে কথা বলতে না দেখি। ওকে যা, আর কোনো কথা বলবো না। এর মধ্যে আদিবা আমার সামনে চলে আসলে আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই জান্নাতুল, বন্ধুত্বের নামে তুই যে বেইমানি করেছিস সেইটা তুই ঠিক করিস নাই। আমি জানতাম তুই যে কোনো সময় পাল্টে দিবি। আমি সব সময় তোর সাথে সাথেই ছিলাম। আর থাক, তোর মতো ছলনাময়ীর সাথে কথা বলতেও ঘৃণা আসে। বলে চলে আসলে জান্নাতুল, ভালো লাগছে না আমার, আমি বাসায় চলে যাই রে, বলে চলে আসলাম ভার্সিটি থেকে। বাসায় এসে দেখি সবাই হাসি খুশিতে আছে। আমি চুপচাপ করে রুমে চলে গেলাম আর ভাবতে থাকলাম, মারিয়া কি ওই বাড়িতে গিয়ে সুখে থাকতে পারবে? আল্লাহ ভালো জানে। মারিয়া আমার রুমে এসে বলে, ভাইয়া ভার্সিটি থেকে চলে আসলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না এমনি চলে আইছি, ভালো লাগে না। তাই তুই কি কিছু বলবি? ভাইয়া শপিং মল যাবো, যদি তুমি নিয়ে যেতে। যাওয়াটা কি জরুরি তোর? না মানে মার্কেটে একটা নতুন 3 পিস আইছে, ওইটা আমার ভালো লাগছে, তাই বলছি ভাইয়া। যা তুই রেডি হয়ে আয়, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম তার রুমে। আমি গাড়ি নিয়ে রেডি হলাম আর গাড়িতে 2টা হর্ন বাজালাম, যাতে মারিয়া বুঝতে পারে যে গাড়ি নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মারিয়া আসলে আমি মারিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। মারিয়া ঘুরে ঘুরে অনেক দোকান দেখলো, বাট মারিয়া খুঁজে পাচ্ছে না তার পছন্দের 3 পিসটা। অনেক দোকান দেখার পর একটা দোকান পেলে, বাট দাম চাই অনেক বেশি। চলো ভাইয়া 3 পিস কিনবো না, অনেক দাম চাই তারা। তো কি হয়েছে, টাকা কি তোর কাছে নাই? আছে, বাট দাম তো অনেক বেশি। তো কি হয়েছে, কিনে নে, বলে দোকানদারকে বললাম যে 3 পিসটা প্যাকেট করে দিতে। দোকানদার প্যাকেট করে দিলে আর মারিয়া টাকা দিয়ে দিলে। আমি মারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, ক্ষুধা লাগছে, আমি খাবার অর্ডার দিলাম কিছু। তখন পরে খাবার আসলে আমি মারিয়াকে বললাম, আগে তুই খা, পরে আমি খাচ্ছি। কেন ভাইয়া, আগে তুমি খাও। ওকে খাচ্ছি, তুইও খা, বলে আমি প্রথম খাবার খেলাম। তারপরে মারিয়া খাবারকে বিল দিয়ে বাসায় চলে আসলাম। মারিয়া তো রুমে পাঠিয়ে দিলাম, আমি আমার রুমে চলে আসলাম। ফোনটা বেজে উঠলে দেখলাম জান্নাতুল কল দিছে, রিসিভ করলাম। কি রে, কি করিস? কিছু করি না, তুই কি করিস?
খাবার খামু এখন। ওকে যা, আগে খেয়ে আয়। মন খারাপ নাকি তোর? না, মন খারাপ হবে কেন? আচ্ছা পরে কথা বলিস। বাই, নিজের খেয়াল রাখিস তুই। তুইও রাখিস। আচ্ছা, আমার বন্ধু কি খবর বলতো? আকাশ ভালো আছে। সময়ের জন্য আকাশের সাথে কথা বলতে পারি না। আচ্ছা রাখি রে, ভালো থাক। ওকে বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে আব্বু আসলে এসে আমাকে ডাকলে আমি নিচে গেলাম। তখন আব্বু বলে, মারিয়ার হবু শ্বশুরের সাথে আজকে কথা হয়েছে। আগামী মাসে 5 তারিখে মারিয়ার বিয়ে ঠিক করা হয়েছে। তুই কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই করো। কিরে, আজকে ভার্সিটিতে কি সমস্যা হয়েছে তোর? তেমন কিছু না। আমি কিন্তু সব শুনেছি। তোর প্রিন্সিপালের সাহস আসলো কোথা থেকে? আমার নামটা বলতে পারিস নাই? দেখতি তোর প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে যেত। আব্বু, তুমি জানো যে আমি ক্ষমতা দাপট দেখিয়ে চলি না। আর যা হয়েছে সব মিটে গেছে। কি হয়েছে আদি ভার্সিটিতে, আমাকে বল। আম্মু, তেমন কিছু না বলে উপরে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। 4টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে জান্নাতুলকে কল দিলাম যে রেডি হয়ে থাক, তাকে নিয়ে ঘুরতে যাব। আমি গাড়ি নিয়ে আসছি বলে কেটে দিলাম। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট আব্বু রুমে গেলাম। কিছু বলবি আদি? না মানে আব্বু, তোমার গাড়িটা একটু লাগবে আমার। আমাকে বলার কিছু নাই, নিয়ে যা গাড়িটা, চাবিটা ওইখানে আছে। আমি চাবিটা নিয়ে আব্বুর রুম থেকে চলে আসলাম আর গাড়িটা নিয়ে সোজা জান্নাতুলের বাসার সামনে চলে আসলাম। এসে জান্নাতুলকে কল দিলাম আর বললাম নিচে চলে আসতে। জান্নাতুল নিচে আসলে আমি জান্নাতুলকে গাড়িতে উঠে বললাম, জান্নাতুল গাড়িতে ওঠে আর বলে কোথায় যাবি? আমি বললাম একটা জায়গায় যাবো, তুই আমার সাথে এখন ওই জায়গায় যাবি বলে আমি গাড়ি নিয়ে চলে গেলাম আমার গন্তব্যে। জান্নাতুল দেখে বলে, আরে এখানে কেন? এটা তো কাজী অফিস, এখানে তো বিয়ে করতে আসে সবাই। বিয়ে করতে আসছি, এখন বিয়ে হবে। মানে কি বলতে চাস তুই আদি? কেন বুঝতে পারছিস না বিয়ে হবে আজকে? কার বিয়ে হবে? কেন তোর বিয়ে? আমার বিয়ে আর আমি জানি না? আমি বিয়ে করবো না। আর তোকে তো আমি বিশ্বাস করে তোর সাথে এসেছি, আর তুই আমি এখন এখান থেকে চলে যাবো। আমাকে আটকানোর চেষ্টা করবি না। জান্নাতুলের হাতটা ধরে ফেলাই আর ভিতরে যেতে বলি। তখন জান্নাতুল সাথে সাথে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো বন্ধু আর যেন কারো না হয় যে নিজে আমাকে ডেকে এখন জোর করে বিয়ে করার কথা বলছে। আর তুই তো জানিস আমি একজনকে পছন্দ করি, তারপরে তুই আর এইবার যদি আমার হাতটা ধরিস তাহলে তোর খবর আছে। সাথে সাথে কাজী অফিস থেকে আকাশ আর 2জন লোক বের হয়ে আসলে জান্নাতুলের চিল্লাচিল্লিতে সবাই কাজী অফিস থেকে বের হয়ে আসে। জান্নাতুল আকাশকে দেখে একটু অবাক হলে আকাশ বলে, কি হয়েছে জান্নাতুল, এইভাবে চিল্লাছো কেন তুমি? আগে বলো তুমি এখানে কেন? কেন আদি বলে নাই কিছু? আজকে আমার আর তোমার বিয়ে। না তো আমি তো কি আর কি হয়েছে আমাকে একটু বলো তো। তেমন কিছু না, এখন ভিতরে চল সবাই বলে সবাই চলে গেলে ভিতরে আমি সবার শেষে ভিতরে গেলাম। জান্নাতুল আমার কাছে এসে, সরি আদি, আসলে আমি বুঝতে পারি নাই আর তুইও আমাকে কিছু বলিস নাই। হঠাৎ করে বিয়ের কথাটা শুনে ভয় পেয়ে গেলাম আর আমি মনে করছি তুই আমাকে বিয়ে করবি জোর করে, তাই ওই সময় প্লিজ আদি ক্ষমা করে দে আদি। আরে আমি তোকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তোর আর আকাশের ভুল বোঝাবুঝিতে তোরা ঝগড়া করে যে কথা বলিস না আমি সেটা জানি, তাই আকাশকে আমি ডাকছি আর বিয়ের কথা বলি। আকাশও রাজি আর তুই রাজি হবি সেটা আমি জানি, বাট কি সবসময় সারপ্রাইজ দিতে নাই সবাইকে, সেটা আমি আজ হারে হারে বুঝতে পারছি। তুই একটু আমার জায়গায় থেকে ভেবে দেখ যে আমি ঠিক করেছি কিনা। আমার বাসায় কিভাবে যাবো, আমি আব্বুর সামনে কি মুখ নিয়ে যাবো বিয়ে করে গেলে? আমি তো টেনশনটা বুঝতে পারছি। আমি আঙ্কেলের সাথে কথা বলে আসছি বলে বাহিরে আসলাম। এসে আঙ্কেলের সাথে কথা বললাম, তারপরে ভিতরে গেলাম। তখন জান্নাতুল বলে, কি বলে আব্বু? দোস্ত কি বলো শ্বশুর মশাই? আঙ্কেল বলে বিয়ে করে যেন তোরা আঙ্কেলের বাসা যেন না যাই, তাই না? আমি জানতাম আব্বু এটাই বলবে। জান্নাতুলের কানের কাছে গিয়ে বললাম যে আঙ্কেল বলছে তোদের দুইটাকে বিয়ে করে যেন সোজা তোদের বাসায় যেতে, আঙ্কেল অপেক্ষা করছে। সত্যি কুত্তা, তুই আমাকে কাঁদালি কেন? কই তোরে কাঁদালাম? তুই এমন ভাবে বলছস আমি তো মনে করছি আব্বু মানা করছে, কুত্তা তোরে খুন করে ফেলমু। আদি বিয়ে কাজটা শুরু কর, সময় তো অনেক হলো। জামাই তো আর মনে হয় সহ্য হচ্ছে না, একটু ওয়েট করে জামাই বলে কাজীকে বললাম বিয়ের কাজ শুরু করতে। কাজী বিয়ের কাজ শুরু করে উকিল বাপ আমাকে বানায় আর সাক্ষী বানায়, সাথে থাকা 2টা ছেলেকে কাবিন করে 10 লক্ষ টাকা আর বিয়ের কাজ সম্পন্ন করে। আমি জান্নাতুলকে আকাশের হাতে তুলে দিলাম আর বললাম,
আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতুলকে তোর হাতে তুলে দিলাম। তার ভালো মন্দ দুইটা তুই দেখবি। আর জান্নাতুল, তোকে বলছি, আকাশ অনেক ভালো ছেলে, বাট তাকে দেখে রাখিস। আর কিছু বলবো না তোকে, কারণ তোরা দুইটা হলি আমার বেস্ট ফ্রেন্ড। তোদেরকে অভিনন্দন, তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আমি জান্নাতুলকে কখন কষ্ট পেতে দিব না, কথা দিলাম সে আমার রাজ্যে রানী হয়ে থাকবে। আমিও কথা দিলাম আকাশকে, আমি কখনো ছেড়ে যাবো না তাকে। এমন কোনো কথা বলবো না যে সে কষ্ট পায়। তোদের কথা শুনে আমি খুশি হলাম। চল এখন তোদেরকে দিয়ে আসি। বলে জান্নাতুল আর আকাশকে গাড়িতে উঠালাম, আর গাড়ি সোজা জান্নাতুলের বাসায় নিয়ে আসলাম। আঙ্কেল বাইরে দাঁড়িয়ে ছিল। আমি গাড়ি সাইড করে ওদের দুইটাকে নামিয়ে দিয়ে আসলাম, আর আঙ্কেল বলে আমি চলে আসলাম। বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, গাড়ি নিয়ে কই গেছিলি? তোর ফোনে কল দিলাম, কল ধরলি না কেন? আম্মু ফোনটা সাইলেন্ট ছিল, তাই কখন ফোন আইছে বুঝতে পারি নাই। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু, বলে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি আম্মু খাবার টেবিলে সাজিয়ে রাখছে। আমি খাবার খেয়ে চলে আসলাম, আর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে নামলাম। আম্মু নাস্তা দিচ্ছে, আমি নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। আজকে জান্নাতুল আসবে না আমি জানি, তাই আমি মাঠের মধ্যে একটা জায়গায় গিয়ে বসলাম। হালকা হালকা বাতাস আসছে। আমি পকেট থেকে ফোনটা বের করে গেম খেলতে থাকলাম। হঠাৎ করে আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালে আমি তার দিকে তাকিয়ে তো অবাক, কারণ সে ছিল একজন বোরকা পরা মেয়ে। আমি হঠাৎ চমকে উঠলাম আর বললাম, কে আপনি, আর আমার সামনে এসে দাঁড়ালেন কেন? তখন সে বলে, হাই, আমি আরিশা। আমি আদি। আপনাকে দেখলাম যে একা বসে আছেন, তাই আপনার সাথে গল্প করতে চলে আসলাম। আমার গল্প করতে ভালো লাগে না, আমি একা থাকতে চাই। আর আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। আমি এই ভার্সিটির ছাত্রী না, আমি এখানে একটা কাজে আইছি। ও আচ্ছা, দেখলাম গেট দিয়ে লিজা আসছে, আবার আমাকে ওর সাথে দেখে কি থেকে কি করে ফেলাই। তার থেকে ভালো এখান থেকে চলে যাই। আমি আরিশাকে বললাম, আপনি থাকেন, আমি চলে যাই। আরে না না, থাকেন, আমারও একা থাকতে ভালো লাগে না। আপনি থাকেন, আপনি থাকলে সময়টা একটু কাটবে, আর আপনার ক্লাস শুরু হতে তো আরো অনেক সময় আছে। দেখেন, আমি মেয়েদের সাথে এমনিতেই কম কথা বলি, আর তার উপর এইটা ভার্সিটি, এখানে আরো অনেক মানুষ আছে, তাদের সাথে গিয়ে বসে গল্প করেন, তাতে আপনারও ভালো হবে আর আমারও। আরে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আরে কোনো সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, বাট আমার সমস্যা আছে। দেখলাম লিজা আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওই জায়গা থেকে চলে আসলাম। সোজা ভার্সিটির ভিতরে চলে গেলাম। আরিশা অনেকবার ডাকছে, বাট আমি চলে আসলাম। চুপচাপ করে বসে আছে। কিছুক্ষণ পরে লিজা আর আদিবার সাথে আরো কিছু লোক আসলো। আদিবা এখন তো দেখছি বাহির থেকেও মেয়ে আমদানি করে নিয়ে আসে ভার্সিটিতে। মেয়েরা যে কি দেখে ফালতু ছেলেদের সাথে কথা বলে। কি এমন টাকা আছে যার গরম তোমরা মানুষকে মানুষ মনে করো না? বাপের টাকা ছাড়া তো তোমরা অচল। বাপের ক্ষমতা ছাড়া তো চলতে পারো না। নিজের ক্ষমতা নিজে টাকা দিয়ে পারলে কিছু করে দেখাও তো, দেখি কি করতে পারো। এত বড় বড় কথা বলে লাভ নাই। তোর বাপের তো টাকা বা ক্ষমতা কোনোটাই তো নাই, তোর আবার লেকচার দেস। আমি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে থাকলাম। কিছুক্ষণ পরে ক্লাসে অনেক লোক চলে আসলে, আর স্যারও চলে আসলো রুমে। দেখতে দেখতে তো তোমাদের পরীক্ষা চলে আসলে। এই মাসের 20 তারিখ থেকে এই নে তোমাদের পরীক্ষার সময়সূচি। আমাদের সবাইকে স্যার একটি করে পেপার দিলে, আর ওইখানে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। আর স্যার সবার উদ্দেশ্য করে বলে যে সবাই যেন ভালো করে লেখাপড়া করি। স্যার তার নিজের ক্লাস করিয়ে চলে যায়। একে একে করে সব ক্লাস শেষ হয়ে যায়, বাট আমার মন খারাপ কি কারণে তা আমি নিজেও জানি না। সবাই একে একে করে ক্লাস থেকে বের হয়ে যায়, বাট আমি বসে আছি ক্লাসরুমে চুপ করে। হঠাৎ প্রিন্সিপাল স্যার, আরে আদি, তুমি একা একা এখানে কি করে? সবাই তো চলে গেছে, তুমি যাও না কেন? শরীর খারাপ নাকি তোমার? না স্যার, শরীর ভালো আছে, আর এমনি বসে আছি। চলে যাচ্ছি স্যার, বলে চলে আসলাম। হঠাৎ করে মন খারাপ, ভালো লাগছে না। আব্বুকে কল দিলাম, আব্বু রিসিভ করে, বলো আদি। আব্বু তুমি কি বাসায় চলে গেছো? না, এখন চলে আসমো। আব্বু আসার সময় আমাকে নিয়ে যায়। আসো, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। ওকে থাক, আমি আসছি। আসো, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম মেঘকন্যা ফোন দিছে, আমি রিসিভ করলাম। কেমন আছেন আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কই আছো তুমি? ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। আব্বুকে বলছে আমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, আদি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? জানি না, বাট তুমি কল দিলে আমার কথা বলতে ইচ্ছে করে। তোমার কল পেলে আমার মনটা ভালো হয়ে যায়। তোমাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি কিন্তু অনেক কালো, আমাকে দেখলে তোমার পছন্দ হবে না। ভালোবাসা সাদা কালো দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে আসে। তুমি যেমনে হয় না কেন, আমার আপত্তি নাই।
আমি যদি বলি এখন আমাকে তুমি বিয়ে করো, তুমি কি পারবা আমাকে বিয়ে করতে? এখন এই অবস্থা, আমার পড়ালেখাও বাকি আছে, আর কিছুদিন সময় দেওয়া যাবে? হাতে সময় নাই, তাই বলছি যদি পারো তাহলে বলো, আর না হয় একেবারের জন্য বিদায়। তুমি কান্না করছো কেন? আচ্ছা কান্না থামাও, করবো বিয়ে এখনই। তুমি কি ভেবে চিনতে বলছো তো আদি? সব চিন্তা করে বলছি। বলে কবে বিয়ে করবা? ওয়েট করো। কিছুক্ষণ পরে আমার সামনে একটি গাড়ি হাজির হলে আরেকটা ছেলে আমার কাছে আসলে তারপরে আমার আস্তে আস্তে ঘুম চলে আসলো। আর আমার কিছু মনে নাই। যখন আমার ঘুম ভাঙে তখন দেখলাম একটা অন্ধকার রুমে আমি শুয়ে আছি। আমি এইদিক ওইদিক তাকাতে থাকি, বাট অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। এইবার আমি জোরে জোরে চিল্লাতে থাকলাম। কেউ একজন রুমে প্রবেশ করলে তা আমি বুঝতে পারছি। এসে লাইট অন করে দেখলাম একটা ছেলে, আর এইটা তো সেই ছেলে। সাথে সাথে ছেলেটার কলার চেপে ধরলাম। এই যে তুমি আমাকে এখানে ধরে আনছো কেন? আজকে তোমার বিয়ে হবে তাই এখানে ধরে নিয়ে এসেছি। আর এই নাও, কিছু খেয়ে নাও, তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। আর আমি গেলাম। ছেলেটা চলে গেলে সামনে খাবার কি করবো, ক্ষুধাও লাগছে। আমি যে মেঘকন্যাকে কথা দিছি সেটা কি হবে? এইদিকে আমার ক্ষুধার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আগে খেয়ে নেই, তারপরে ভেবে নেবো। উপরে ঢাকনাটা সরালাম, দেখলাম বিরিয়ানি। মনে হয় ক্ষুধা আরো বেড়ে গেল। হাত না ধুয়ে খাবার খেতে শুরু করলাম। 2 মিনিটে শেষ করে আবার ডাকাডাকি শুরু করলাম। আবার সেই ছেলেটা আসলে বললাম আরেক প্লেট বিরিয়ানি আনার জন্য। সে প্লেটটা নিয়ে গেলে আরো 1 মিনিট পরে প্লেট নিয়ে আসলে আর বিরিয়ানি আমার হাতে দিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম, আর 1 গ্লাস পানি খেয়ে হাতটা ধুয়ে নিলাম। ছেলেটাকে আবার ডাকলাম এইগুলো নেওয়ার জন্য। সে নিয়ে গেলে আর আমাকে একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলে এখন এইগুলো পরার জন্য। আমি মানা করতেই ছেলেটার সাথে সাথে পিছন থেকে কি জানি বের করে। আমি বললাম আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। ছেলেটা বলে ভয় না, দেখো কি এইটা। আমি ছেলেটার হাতে এটা দেখে তো অবাক হলাম, কারণ ছেলেটার হাতে ছিল। ছেলেটা পিছন থেকে একটা পিস্তল বের করে আমাকে বাধ্য করে শপিং ভিতরে কাপড়গুলো পরতে। আমি বললাম ভাই, আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমার কিছু হলে আমার আম্মু আব্বু শেষ হয়ে যাবে। তুই তার থেকে ভালো আমার কাছ থেকে কিছু টাকা লাগলে বল, আমি দিয়ে দিচ্ছি। তাও তুই পিস্তলটা আমার কাছ থেকে সরা ভাই। পিস্তল আমি নামিয়ে নেবো, বাট কাপড়গুলো পরে নে। তুই তাহলে তোকে ছেড়ে দেব। ভাই পরে আপনারা বিপদে পড়বেন। আমি কি সেটা তুমি জানো না? আমার আব্বু মনে হয় এতক্ষণে পুলিশকে জানিয়ে দিচ্ছে। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। তোর সাথে অনেক ভালো ব্যবহার করছি, আর পারছি না। রাগ উঠলে পিস্তল থেকে বুলেট বের হয়ে যাবে। থাক ভাই, আপনার মাথা ঠান্ডা রাখেন, আমি পড়ে নিচ্ছি। বলে ছোট বাচ্চাদের মতো করে চুপচাপ পড়ে নিলাম। আমার সাথে আসে। আর একটা কথা, যখন যা বলবো তাই করবা, আর না হয় সাথে সাথে তুই শেষ। আমি কেন, আমার বাপও করবে। ভাই তুই পিস্তলটা আমার সামনে থেকে সরাও ভাই। তোর বাপ করতে হবে না, শুধু তুই করলে হবে। বলে ছেলেটার সাথে আমি যেতে থাকলাম। ছেলেটা আমাকে একটা গাড়িতে তুলে, গাড়ির ভিতরে আরো 2টা ছেলে ছিল। আমাকে 2টা ছেলে মাঝখানে বসালে, আর গাড়ি চলতে থাকলে হঠাৎ করে একটা কাজী অফিসের সামনে গাড়ি থামালে। আমাকে নামানো হলে আর কাজী অফিসের ভিতরে ঢুকলে দেখলাম একটা মেয়ে বসে আছে পর্দাশীল করে। আমি বললাম এই মেয়ে কে, আর আমাকে এখানে কেন আনছেন? আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতাও নাই, ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। তোকে না বললাম চুপ থাকতে? এখানে বস, আর কাজী সাহেব যা বলে তাই করবি তুই, আর না হলে। ওকে ভাই, তাই করবো। কাজী সাহেব বিসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করলে। আমার নাম, বাবার নাম জানতে চাইলে আমি আমার নাম আর আব্বুর নাম বললাম। তারপরে মেয়ের নাম, মেয়ের বাবার নাম জানতে চাইলে মেয়ের নাম আরিশা, বাবার নাম বলে। মেয়ের নাম শুনে একটু অবাক হলাম, আর একটু ভালো করে তাকিয়ে দেখি, আরে এই মেয়ে তো সকালে ভার্সিটির মেয়েটা। একটু রাগ হলে কাজী সাহেব আমাদের বিয়েটা শেষ করে আর আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলো যাতে আমরা সুখে থাকতে পারি। পিছন থেকে আমাকে একজন ধাক্কা মেরে ইশারা করলো যে আমি মোনাজাত নিতে, কি আর করা, বাধ্য ছেলের মতো মোনাজাত নিতে হলো। কাজী সাহেব মোনাজাত শেষ করে পিছন থেকে একটা ছেলে মিষ্টি নিয়ে এসে সবাইকে দিল, আর কাজী সাহেবকে 5,000 টাকা দিয়ে আমরা বাহিরে চলে আসলাম। আমাকে গাড়িতে তোলা হলে আমার পাশে আরিশা বসলে, তারপরে একে একে করে 3 জন উঠলে, গাড়ি একটা বাড়ির সামনে থামালে, আমাকে একটা রুমে ঢুকালে। বাট আমার আর ভালো লাগছে না। এই মেয়ে আরিশা আমার জীবনটাকে উলটপালট করে দিচ্ছে, আর ওইদিকে মনে হয় আমার আব্বু আম্মু আমাকে খুঁজে না পেয়ে কি অবস্থা আছে আল্লাহই জানে। এর মধ্যে আরিশা আসলো। কি ভাবছেন আপনি? আমার রাগে শরীরটা টকবক করছে। আমি বললাম আপনি জানেন আমার কত বড় ক্ষতি করছেন, আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। কি করছি আমি? আপনার কথাটা শুনলে আমার রাগ উঠে যায়। এইভাবে কেউ কাউকে জোর করে বিয়ে করে? আমার ফোনটা তাড়াতাড়ি এনে দেন। আম্মু আব্বু আমাকে না পেয়ে হয়তো পুলিশকে জানিয়েছে। প্লিজ এনে দেন ফোনটা।
এই নেন আপনার ফোন। রাগে বসে গিয়ে আরিশাকে একটা থাপ্পড় মেরে বসি আর বলি, আমার কাছে থেকে দূরে থাকেন। জান দেখলাম আব্বু অনেক কল দিচ্ছে। আরিশা গালে হাত দিয়ে চুপ করে বিছানায় একপাশে বসে পড়ে। আব্বুকে ফোন দেই। আদি তুই কই চলে গেলি? তোকে কতগুলো কল দিয়েছি, কই আছোস বাবা? আমাকে বল, আমি আসছি, পুলিশকে জানিয়েছি। আব্বু ফোনটা সাইলেন্ট ছিল। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি, কালকে আসবো। আব্বু টেনশন করে না। আব্বু আর আম্মুকে বলে আমি কল দিছি, রাখি, ঘুমাবো বলে রেখে দিলাম। আমি খাটের কাছে গেলাম, তখন আরিশা। সরি, আসলে আমি থামিয়ে দিলাম আর বললাম, আপনি আর কোনো কথা বলবেন না, যান ওই পাশে গিয়ে ঘুমান আপনি। আমি একটা বালিশ আর একটা কোলবালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। টেনশনে আমার ঘুম আসে না। আর ওইদিকে যাকে বিয়ে করলাম তাকে এখন দেখি নাই। মেঘকন্যাকে আমি কি বলবো যদি সে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে যে তাকে বিয়ে করতে? আল্লাহ ভালো জানে। ভোরবেলা আমি এখান থেকে পালামো, এইসব চিন্তা করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভেঙে দেখলাম মেয়েটা আমার বুকে ঘুমিয়ে আছে, আর তার চুলগুলো তার মুখটা ঢেকে রাখছে। আমি আস্তে করে তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। আর তাকে দেখে তো আমি অবাক হলাম, কারণ এত সুন্দর এত মায়াবী চেহারা একটা মেয়েকে আমি বিয়ে করেছি। তার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে। আমি ফোনটা বের করে কয়েকটা পিক তুলে রাখলাম। আস্তে করে তাকে একপাশে রেখে ফোনটা নিয়ে আমি বাথরুমে গেলাম। গিয়ে মেঘকন্যাকে কল দিলাম, বাট কল ঢুকলো কিন্তু রিসিভ হচ্ছে না। আবার দিলাম, তাও হচ্ছে না। বাথরুম থেকে বের হয়ে আবার দিলাম, বাট দেখলাম বিছানা বালিশের নিচে কাঁপছে, মনে হয় আরিশা ফোন হবে। আমি গিয়ে বালিশের নিচে থেকে ফোনটা বের করে দেখি, এ কি, এ তো আমার নাম্বার। আবার দিলাম কল, শিওর হবার জন্য, হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা দেখছি, তাই কল দিলাম। ঠিকই তো, তার মানে আমার সাথে মেঘকন্যা গেম খেলছে। আরিশা মেঘকন্যা, ওকে। আমি ফোনটা রেখে আরিশাকে নিচে থেকে উপরে তুলে দিলাম আর আমি বারান্দায় চলে আসলাম। কিছুক্ষণ পরে আরিশার ঘুম ভাঙে আর আমাকে না দেখতে পেয়ে সে বাথরুমে চলে গেলে ওইখানে না দেখে এইবার সে জোরে জোরে কাঁদতে থাকলে আমার নাম নিয়ে আমি বারান্দা থেকে দৌড়ে তার সামনে আসলাম। সে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো আর বলে, কই চলে গেছিলা তুমি? আমি তো বারান্দায় ছিলাম, বারান্দাটা অনেক সুন্দর। আমি মনে করছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। চলে যেতাম, বাট কি? আমাকে এইভাবে ধরে এনে কেন বিয়ে করলে? এই ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমাকে যদি বিয়ে না করতাম তাহলে গতকাল রাতে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত। আমি পালিয়ে চলে এসেছি। এটা আমার একটা ফ্রেন্ডের বাসা, আর তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। ফ্রেন্ডের হেল্প করেছে বলে আমি তোমাকে বিয়ে করতে পারছি। সরি। বুঝছি, বাট তোমাকে আমি কি নামে ডাকবো? কেন আরিশা বলে ডাকবা? ওকে তুই ডাকমু। এখন কি করবা তুমি? আমি তো বাসায় এখন জানাই নাই যে আমি বিয়ে করে ফেলাইছি। তোমাকে বাসায়ও নিয়ে যেতে পারবো না আমি। সমস্যা নাই, আমি না হয় এখানে থাকবো, আর তুমি তোমার বাসার লোকদের রাজি করাও, তারপরে না হয় আমাকে নিয়ে যেও এখান থেকে। না, তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবো। আমার এক বেস্ট ফ্রেন্ড বাসা, তুমি ওইখানে সেফ থাকবা আরিশা, আর আমি খুব তাড়াতাড়ি করে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো। ওকে, তুমি যা ভালো মনে করো। আর তোমাদের পরিবারে কে কে আছে? বাসায় আব্বু আম্মু আছে, আর কেউ নাই। আব্বু ব্যবসার কাজে বেশিরভাগ বিদেশে থাকে, আম্মু থাকে আর আমাদের ম্যানেজারের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, তাই বাসা থেকে পালাইছি। ও আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে আমাকে কি করে তুমি চিনো? আমি কিন্তু তোমাকে কখনো দেখি নাই, শুধু তোমাকে একটা ছবি দেখছি আর তোমাদের পরিবার সম্পর্কে কিছু জেনেছি। ওকে আচ্ছা, পরে সব শুনবো। এখন চলো তোমার কাপড় গুছিয়ে নাও, আর নাস্তা আমরা বাহিরে করবো বলে আরিশাকে রেডি হতে বললাম। আমি বাহিরে গিয়ে একটা গাড়ি থামালাম। রুমে এসে দেখে আরিশা রেডি। আমি আরিশাকে বললাম, চলো তোমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। তখন আরিশা বলে, ওরা তো রাতে সবাই চলে গেছে আর ওদেরকে ফোন করে বলে দিছি। ওকে এখন চলো বলে আরিশাকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। গাড়িতে উঠে বসে পড়লাম আর বললাম একটা ভালো রেস্টুরেন্টে গাড়িটা থামাতে। গাড়ি একটা রেস্টুরেন্ট থামালে আমরা নাস্তা করে আবার গাড়িতে আসলাম। আর জানাতুলের বাসার সামনে এসে জানাতুলকে কল দিলাম। সে এসে আমাদেরকে বাসায় নিয়ে গেলে আর জানাতুলকে সব বললাম। জানাতুল আমাকে বলে, কোনো চিন্তা করতে হবে না তোর, তুই বাসায় যা আগে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে আছে, আব্বুও। আমি তাদের সামনে দাঁড়ালাম। তখন আম্মু আমাকে দেখে হাউ মাউ করে কেঁদে দিলে আমি আম্মুকে সোফায় বসালাম আর আম্মুর পায়ে পড়ে গেলাম আর আম্মুর কাছে ক্ষমা চাইলাম। তখন আম্মু বলে, কি হচ্ছে বাবা তোর? তুই ক্ষমা চাস কেন? আমাকে বল তুই। আম্মু গতকাল রাতে আমি বিয়ে করে ফেলাইছি। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে বিয়ে করছি। কি? আমাদেরকে একটিবার বলার প্রয়োজন মনে করিস না তুই? না আম্মু, আমাকে ভুল বুঝো না। আসলে কাহিনীটা শুনে কাল সন্ধ্যার সময় সে একটা জায়গায় ডাকছে। আমি যখন যাই তখন সে বলে সে নাকি বাসা থেকে পালাইছে, তাকে নাকি জোর করে তার আব্বু আম্মু বিয়ে দিয়ে দিচ্ছে। সে আমাকে ভালোবাসে বলে সে পালিয়ে চলে এসেছে আমার কাছে, তাই তাকে আমি বিয়ে করে ফেলাইছি।
এখন মেয়েটা কোথায়? আরে কি বলে, মেয়ে না বৌমা? বল এখন কই আমার বৌমা? তাকে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় রেখে এসেছি। তোমরা যদি তাকে মেনে না নাও আর যদি অপমান করো সেই ভয় রেখে এসেছি। বিয়ে করার সময় ভয় করে নাই তোর, এখন ভয় করছে? যা গিয়ে নতুন বৌমাকে নিয়ে আয়। আমার বৌমাকে দেখুম, যার জন্য আমার ছেলে আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ওকে আম্মু, বলে গাড়ি চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম জান্নাতুলের বাড়িতে। বাসার সামনে গাড়ির হর্ন বাজাতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে জান্নাতুল আসলো। কি সমস্যা? তুই এইভাবে গাড়ি হর্ন বাজাচ্ছিস কেন? তোর ফোনটা কোথায়? এই রে, জানি না তো। আচ্ছা, কি জন্য হর্ন বাজাচ্ছিস সেইটা তো বল তুই আগে। বেস্ট, এখন তো আমি আমার বউটাকে নিয়ে যাবো, সেই জন্য আমি আইছি। গুড। আন্টি আঙ্কেল কি জানে এই কথা যে তুই বিয়ে করছস? জি ম্যাডাম জানে। এখন আমার বউকে নিয়ে যাবার অনুমতিটা দেন। ওকে নিয়ে যান, বাট আমাকে আবার ভুলে যাবেন না তো বউয়ের ভালোবাসা পেয়ে? জি না, আপনার কথা আমি কি কখনো ভুলতে পারি? আচ্ছা আমার বন্ধু কই? সেটা একটা জরুরি কাজে সিলেটে গেছে। ওকে, এখন চলো ভিতরে যাই। বলে ভিতরে গেলাম। গিয়ে আরিশাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আরিশা ধাক্কা মেরে ফেলাই দেয়। সাথে সাথে পিছনে তাকিয়ে আমাকে দেখে, নিচে থেকে তুলে বলে, তুমি কখন আসলা? নিচে ফেলাই দিয়ে আবার বলা হচ্ছে কখন আসলাম না। সত্যি বলছি আমি বুঝতে পারি নাই তুমি কখন আসলে। আচ্ছা সরি। ওকে প্লিজ, রাগ করে না। আরিশা ভাবি, এইটা হলো তার ঢং। লাথি মেরে এখান থেকে খেদান। বেশি আদর করলে পরে তুমি পস্তাতে হবে ভাবি। আরিশা বউ আমার, এই সাতচন্নি কথা কান দিও না। পেতনি একটা, চলো এখানে। আর তোমাকে রাখবো না এই পেতনির কাছে। তুমি থাকলে ডাইনি হয়ে যাবা। কুত্তা, বানর, তেলাপোকা, লাল পিঁপড়া, হনুমান আর মনে নাই। আরিশা এত সুন্দর সুন্দর নামগুলো কার জানে? এই নামগুলো হলে জান্নাতুলের জামাই নামগুলো কত সুন্দর না? আদির বাচ্চা আদি, তুই কথা বল, তোর খবর আছে বলে দিলাম। শয়তানের হাড্ডি কোথাকার। ওকে ওই চলে যাচ্ছি। আরিশা চলো, তোমার কাপড়গুলো কোথায়? কেন, কোথায় নিয়ে যাবে তুমি? কেন, আমার সাথে যেতে কি তোমার আপত্তি আছে? তোমার সাথে আমি মরতেও রাজি আছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলে তোমাকে বিয়ে করছি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। এই দেখো পেতনি, আমার সুইট বউয়ের কাছে থেকে কিন্তু শিখো। ফাইসেস একটা সরল সোজা বোকা বউ। আমার মতো একটা পড়লে হয়তো তোর জীবনটা তামা তামা বানিয়ে ছেড়ে দিত জুতা। জানি তো তুই আমার বন্ধু, জীবনটা শেষ করে দিছস। চল বউ। বলে আরিশাকে নিয়ে জান্নাতুলের কাছে থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসলাম। আরিশাকে গাড়িতে তুলে আমি গাড়ি চালাতে থাকলাম। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। আরিশাকে গাড়ি থেকে নামালাম। এখানে কেন আনছো? আর এটা কার বাসা আদি? কেন, আমাদের বাসার ভিতরে আব্বু আম্মু আর আমার ছোট বোন মারিয়া আছে। চলো ভিতরে যাই। চলো। আমি আর আরিশা ভিতরে গেলাম। দেখলাম আম্মু আব্বু মারিয়া সোফায় বসে আছে। আমাদেরকে দেখে মারিয়া বলে ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে। তখন আম্মু আব্বু আমাদের কাছে আসে। আম্মু আরিশাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার বৌমা তো দেখতে অনেক লক্ষ্মী, বাট তোমাকে মনে হয় আমি চিনি। জি আন্টি, আমি আপনার বান্ধবীর মেয়ে। আমি তো অবাক। ওই দিন তোমাকে প্রথম দেখেছি, আর তোমাকে দেখেই প্রথম দিনে ভালো লেগে গেছে। বান্ধবীকে বলুম মনে করেছিলাম যে আমার আদির জন্য তোমাকে চাইতাম, বাট দেখলাম আল্লাহ তোমাকে মিলিয়ে দিয়েছে আমার আদির জন্য। আমার সাথে এত বড় ধোঁকা? তোর সাথে আবার কে কি করলো? কিছু না। আদি, তোর পরীক্ষা কবে? 20 তারিখ থেকে শুরু। আরিশা মা তোমার? আমারও 20 তারিখ থেকে। ওকে, তোমাদের পরীক্ষার পরে তোমাদের বিয়ের অনুষ্ঠান করুম, আর এখন থেকে আরিশা মারিয়ার রুমে থাকবে। ওকে? না মানে আম্মু, আমি বলছিলাম কি, সাথে সাথে আম্মু। আমি যা বলছি তাই, আর কোনো কথা হবে না। মারিয়া, তুই আরিশাকে তোর রুমে নিয়ে যা। ওকে আম্মু। মারিয়া আরিশাকে রুমে নিয়ে গেলে আমিও পিছে পিছে গেলাম। মারিয়া তার রুমে গেলে আমিও গেলাম। বাট মারিয়াকে আমি রুম থেকে চলে যেতে বললাম, কিন্তু মারিয়া বলে, যাবো না আমি, আম্মুকে বলছে ভাবি আমার সাথে থাকবে আর এই রুমে। আমি যাবো না এই রুম থেকে। পাকনামি না করে এখন যা, আমার আরিশার সাথে কথা আছে। তুই বরং নিচে গিয়ে আম্মুর সাথে একটু কিছু কাজ কর, যা। বলে নিচে পাঠিয়ে দিলাম। মিস্টার আদি, আপনি কি বলবেন আমি সেটা জানি। জান, তাহলে বলো কি জানতে চাইছি আমি? এই যে আমি তোমাকে আগে থেকে চিনি, তোমার আম্মু আমাকে চিনে, সেটা আমি তোমাকে বলি নাই, এটাই জানতে চাইবা তাই না? ডিয়ার। বলে জড়িয়ে ধরলাম আর বললাম, আগে কেন বলো নাই? বলেই তো আরো আগে মেঘকন্যাকে আমি বউ করে নিতাম। মেঘকন্যা সেটা আবার কি? ডিয়ার, আমি সব জেনে গেছি, আর লুকিয়ে লাভ নাই। জানি,
বলে তোমাকে বউ হিসেবে মেনে নিছি। আর সরি রাতে তোমাকে একটা চর মারার জন্য ডিয়ার। আরে সরি বলতে হবে না ডিয়ার। আচ্ছা আরিশা, গতকাল রাতে বলা না কেন? তুই মেড কর না, তাহলে তো এত বাজে ব্যবহার করতাম না তোমার সাথে। আচ্ছা আরিশা, আম্মু যদি বলে নাস্তা করতে, তাহলে তুমি কিন্তু কখনো বলবা না যে বাইরে থেকে নাস্তা করে এসেছো। যদি নাস্তা দেয় তাহলে হালকা পাতলা খেয়ে নিও, কেমন? আচ্ছা আমি আমার রুমে যাই, তুমি ফ্রেশ হও। বলে আরিশার কপালে একটা ভালোবাসার পরশ চুমু দিয়ে দিলাম আর রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। তখনই আম্মুর ডাক পড়লে আমি নিচে গেলাম। আমার হাতে বাজারের ব্যাগ আর একটা বাজারের লিস্টই ধরিয়ে দিলে, আর আম্মু বলে আজকে তোর। এই নে আদি, টাকাটা নে, বাজারের ব্যাগ আর বাজারের লিস্ট। কি আম্মু, আমি বাজারে যাবো? কেন? এখন বিয়ে করছোস, সংসার সামলাতে হবে, আর সামান্য বাজার করতে পারবি না? আম্মু আমি কি কখনো বাজার করছি? আর তুমি তো জানো। আম্মু থামিয়ে দিল আর বলে আরিশা, আম্মুকে আমি কল দিছি, সে আসছে, তাই তখনই এখন বাজার করতে যেতে হবে। ওকে, বাট দারোয়ান চাচাকে আমি সাথে করে নিয়ে যাই আম্মু। ওকে যা, নিয়ে যা। আমি দারোয়ান চাচাকে নিয়ে বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি অনেক রোদ আর অনেক মানুষ। কিভাবে বাজার করবো ভেবে পাচ্ছি না। চাচা আপনি গিয়ে বাজারটা করে নিয়ে আসেন। বাবা, তোমার তো অনেক বাজার আর আমি তো হিসাবটা কম পারি, তাই বলছি তুমি আসলে ভালো হয়। আচ্ছা চলেন, বলে গাড়ি থেকে নামলাম। অনেক কাঁচা বাজার করে গাড়ির মধ্যে বাজার রেখে মাছ বাজার আর মাংসর বাজারে গেলাম। বাট এত বাজে গন্ধ, সত্যি বলতে আমার সাথে সাথে বমি চলে আসলো। সত্যি সত্যি মাছ বাজার আর মাংস বাজারে গেলে আমার শ্বাসটা বন্ধ হয়ে যায় আর বমি চলে আসে। তাড়াতাড়ি করে মাছ একটা বড় চেয়ে কিনলাম আর মাছটা কাটার জন্য ওইখানে দিয়ে গরুর মাংস আর মুরগি কিনতে গেলাম। মুরগির দোকানে অনেক ভিড়, বাট গন্ধ প্রচুর, কি আর করা, কিনতে তো হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সুযোগ হলে কিনার মুরগি কিনে চামড়া ছড়িয়ে নিয়ে আসলাম। ওইদিকে মাছ কাটা শেষ, মাছ নিয়ে গাড়িতে তুললাম। আম্মু যা যা বলছে সব নিয়ে নিলাম আর বাজার নিয়ে বাসায় আসলাম। আম্মুর সামনে বাজারগুলো রাখলাম। আম্মু বাজার দেখে বলে, বাহ, আমার ছেলে তো দেখি খুব সুন্দর বাজার করতে পারে। গুড, এখন থেকে সব সময় তুই বাজার করবি। এই আম্মু কি বলে? আমি পারবো না, আমার ভার্সিটি আছে না, আমাকে ভার্সিটি যেতে হবে না? আর বিয়ে করছি বলে কি আমাকে সব করতে হবে নাকি? পারবো না বাজার করতে, আমি গোসল করতে হবে, আমার সারা শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। ছেলে এত রেগে যাচ্ছে। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হ আর বৌমাকে উপরে নিয়ে যা। না আম্মু থাকি, এখানে সমস্যা নাই। না, তুই হলে আমার মেয়ে, আর আমার বৌমার চোখে তোকে দেখলে রান্নাঘরে থাকতিস না। মারিয়া যেমন আমার মেয়ে, তুইও ঠিক তেমন আমার মেয়ে। উপরে গিয়ে একটু আরাম কর, যা। জি আম্মু। আমি উপরে নিয়ে গেলাম। আরিশাকে পিছন থেকে মারিয়া বলে, ভাইয়া, ভাবিকে সোজা আমার রুমে দিয়ে আসো। কে শুনে কার কথা? আমি আমার রুমে নিয়ে গেলাম আর দরজাটা বন্ধ করে দিলাম। কি হলো, দরজাটা বন্ধ করলে কেন? জানি না, কাল রাতে যা হয় নাই তা আজ এখন হবে জানো। কি না না, পরীক্ষার আগে কোনো কিছু সম্ভব না। চান্স একবার ছিল, বাট সেটা তুমি কাজে লাগাতে পারো না। সো স্যাড। আমি কোনো কিছু মানি না মানি, আমার অধিকার চাই। কুত্তা, কাল রাতে কই ছিল তোর অধিকার? আমার মুখটা দেখলে তোর রাগ উঠে যায় না? আমাকে কিন্তু তুই কাল রাতে একটা চড় দিয়েছ, এখন আমার গালটা ব্যথা করতেছে। সরি, আগে যদি বলতা তুমি মেক করো না, তাহলে কি আমি এমন করতাম? থাক, লাগবে না আদর তোমার। আমি লুঙ্গি নিয়ে বাথরুমে চলে যাচ্ছি, তখনই আরিশা এই শুনে বলে আমার হাতটা ধরে আমার কাছে চলে আসলে। কি বলতে বলতে আমার মুখের সামনে চলে আসলো। আরিশার হার্টবিটটা, আওয়াজটা মনে হয় আমি শুনতে পারছি। কিছুক্ষণ আরিশার দিকে তাকিয়ে আছি। আমি আরিশার গোলাপি দুইটা ঠোঁটের মধ্যে আমার ঠোঁট ঢুকিয়ে দিলাম। আরিশা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, বাট আমি সব চেষ্টা ব্যর্থ করে দিলাম। কিছুক্ষণ পরে যখন ছাড়লাম তখন আরিশা হাঁপাতে থাকে আর বলে, কুত্তা, হাতি, বান্দর, তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? আর একটু হলে তো আমি উপরে চলে যেতাম। বলে হলো আমি কি তোমাকে উপরে যেতে দিতাম? কেন, যদি মালাকুল মৌত আসতো তাহলে কি করতে তুমি? যদি তোমাকে নিয়ে যেতে চাই বলতাম আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, আর মরতে হলে দুজন একসাথে মরবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।